এটাই হচ্ছে আমাদের প্রথম ক্লাস। এই ক্লাসে আমরা প্রথমে ৫-৬ মিনিট আমি একটু কথা বলে নেব। আমার এটা হচ্ছে একদম বেসিক ম্যাথের কোর্স। বেসিক ম্যাথের কোর্স। তো এই কোর্সটা আসলে মূলত কারা কারা করতে পারবে সেটা নিয়ে যদি আমি বলি, যারা হচ্ছে যে কোনো জব, যে কোনো জব সেটা বিসিএস হতে পারে, ব্যাংক হতে পারে, ব্যাংক হতে পারে, তারপরে হচ্ছে 11 থেকে 20তম গ্রেডের যত জব আছে সেটা হতে পারে, প্রাইমারি হতে পারে, তারপরে হচ্ছে এনটিসিআরসি এতে হতে পারে, তারপরে যে কোনো মন্ত্রণালয় হতে পারে। মূলত আমরা তো বেসিক ম্যাথ পড়বো। বেসিক ম্যাথের টোটাল 35টা চ্যাপ্টার আছে টোটাল। আমি এই 35টা চ্যাপ্টার কোথায় পেয়েছি? ক্লাস 6 থেকে 10 পর্যন্ত। ক্লাস আপনি যদি 6 থেকে 10 পর্যন্ত আপনি যত বই আছে ম্যাথের, ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আপনি যদি যত বই আছে সেটা বাংলাদেশের হোক বা ইন্ডিয়া হোক বা যে কোনো কান্ট্রির হোক, মানে মূলত এই যে উচ্চ মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিকের যে ক্লাসের বইগুলো রয়েছে আপনি ধরে রাখতে পারেন মূলত আমরা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত কভার করব। ক্লাস 1 থেকে 10 পর্যন্ত আমরা কভার করব। ক্লাস 1 থেকে 10 পর্যন্ত কভার করলে আপনার বিসিএস, ব্যাংক, এনটিসিআরসি, প্রাইমারি বা বিভিন্ন মন্ত্রণালয় যে আছে সেটা কভার হয়ে যাবে। এখন আমাদের এই বেসিক ম্যাথের কোর্সটা আসলে প্রিলির জন্য নাকি রিটেনের জন্য, এটা একটা কোশ্চেন। এটা এমসিকিউ এর জন্য পড়বো নাকি আমরা সিকিউ এর জন্য পড়বো, এটা নিয়ে যদি আমি একটু বলি, আপনারা এই কোর্সে দুইটা জিনিসই পাবেন। এই দুইটা জিনিসের ফিল আপনাকে এই কোর্সে দেওয়া হবে। মূলত আমরা বিস্তারিত পড়ার চেষ্টা করব, সবকিছুই বুঝে বুঝে আমরা পড়ার চেষ্টা করব এই কোর্সটিতে। তো এই কোর্সটি যখন আমাদের সিকিউ হয়ে যাবে, সিকিউ এর পাশাপাশি আমরা বিভিন্ন শর্টকাট দেখব এমসিকিউ এর জন্য। কারণ আপনি যেভাবে সিকিউ করবেন ঠিক ওইভাবে যদি আপনি এমসিকিউ করতে যান তাহলে আপনার অনেক সময় চলে যাবে। আমরা কিভাবে একটা প্রশ্ন 30 সেকেন্ড বা 1 মিনিটের ভিতরে আনসার করে ফেলা যায় সেটা করতে হবে। এখন কথা হচ্ছে আমাদের এই ম্যাথের টার্গেট দেখতে হবে। আপনি যদি বিসিএস দেখেন, বিসিএস এ ম্যাথ থেকে মূলত 30 মার্ক আসে। ম্যাথের একদম বেসিক থেকে 15 এবং মানসিক দক্ষতা 15, সেটাও ম্যাথের অংশই মূলত। আপনি যদি প্রাইমারি দেখেন বা অন্যান্য এনটিসিআরসি এ দেখেন, এনটিসিআরসি তে কত আসে? 25 মার্ক আসে। এখন কথা হচ্ছে আমরা কি 25-এ 25 তুলবো কিনা, 30-এ 30 তুলবো কিনা? না, আমার এই কোর্স করে 30-এ 30 পাওয়া সম্ভব না, 25-এ 25 পাওয়া সম্ভব না। তাহলে আমার এই কোর্স করে আসলে কত পাওয়া যাবে? আমার এই কোর্স থেকে আপনি 80 থেকে 90% কভার হবে। 80 থেকে 90% কভার হবে। তাহলে বাকি 10% কোথায় যাবে? দেখুন, বাকি 10% যারা মার্ক তুলতে চায় বা পেতে চায় তারা আসলে কখনোই পারবে না। কারণ আপনি কি এমন কখনো শুনেছেন যে বিসিএস এর 200-র মধ্যে 200ই পেয়েছে? এমন কেউ আছে? বা আপনি ভার্সিটির ভর্তি পরীক্ষায় দেখেন ওইখানে কেউ 100-র ভিতরে 100 পাইছে, এমন কেউ আছে? এমন কোনো মানব আছে? আমার জানা মতে নাই, বা এটা সম্ভবও না। তো আপনাকে ম্যাথের 2-3 মার্ক ছেড়ে দিতে হবে, এটা বাধ্যতামূলক। 2 বা 3 মার্ক ছেড়ে দিতে হবে। তাহলে কোন মার্কগুলো ছেড়ে দিতে হবে, কোন বিষয়গুলো পড়া বাদ দিতে হবে, সেটাও আমরা এই কোর্সে আইডেন্টিফাই করব। তাহলে আমরা টোটাল 90% কভার করে ফেলবো যে কোনো চ্যাপ্টারের। বাকি 10% কিছু জটিল প্রশ্ন থাকবে যেগুলা নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নাই। যে জটিল প্রশ্নগুলো থাকবে সেগুলো আমরা ছেড়ে দেব। তাহলে এই কোর্সে মূলত ক্লাস হবে কয়টা সেটা যদি বলি, আমাদের টোটাল 35টা চ্যাপ্টার আছে। আমরা চেষ্টা করব এই 35টা চ্যাপ্টারের প্রতিটা চ্যাপ্টারের একটা করে ক্লাস নেওয়ার, মানে একটা করে ক্লাসেই আমরা চেষ্টা করব একটা চ্যাপ্টার শেষ করে ফেলার। কিন্তু যদি কোনো কারণে আমি একটা চ্যাপ্টার শেষ না করতে পারি একটা ক্লাসে, তাহলে আমার ক্লাস সংখ্যা বেড়ে যাবে। আমি যদিও বলতেছি 35টা ক্লাস হবে, কিন্তু আমার এই ক্লাস সংখ্যা বেড়ে যাইতে পারে, বেড়ে গিয়ে 40 থেকে 45টাও হয়ে যাইতে পারে। তবে আমি চেষ্টা করব 35, মানে 30 থেকে 35-এর ভিতরে কোর্সটা শেষ করার, এটা আমার ফুল প্ল্যান। তাহলে আমাদের এই কোর্সটা মোটামুটি আমি যদি 1.5 ঘন্টা করে ধরি বা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, তাহলে আমার 40 থেকে 50 ঘন্টা এর ভিতরে আমি কি করব, এই কোর্সটা শেষ করার চেষ্টা করব এ টু জেড। তাহলে এই কোর্সে আমাদের দুইটা জিনিসই কভার হবে, একটা হচ্ছে সিকিউ মানে যেটা রিটেন, আর একটা হচ্ছে এমসিকিউ যেটা হবে কি মূলত প্রিলি। তো আমরা এই দুইটা জিনিসই কভার করার চেষ্টা করব। আপনারা কি
আছেন? মোটামুটি বুঝতেছেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমি দেখি তো যারা, যারা আসলে জয়েন করেছে লাইভে কে জয়েন করেছে বা কে জয়েন করতে পারেনি। আমি একটু চেক করে নেই। লিংকে ক্লিক করেই আশা করি জয়েন করা যাচ্ছে। তাহলে কোনো সমস্যা হওয়ার কথা না। যেহেতু আজকে প্রথম ক্লাস অনেকেই হয়তো জয়েন করতেও প্রবলেম ফেস করতে পারে। সেটা আমি একটু দেখে নিচ্ছি। আমি একটু সাউন্ডও চেক করে নিচ্ছি এই সুযোগে। আপনারা হচ্ছে যারা, যারা জয়েন করতেছেন তারা হচ্ছে একটু দেখেন। লিংকে ক্লিক করেই আশা করি হ্যাঁ, জয়েন করা যাচ্ছে। জয়েন করা যাচ্ছে। আমার মনে হচ্ছে কোনো প্রবলেম হওয়ার কথা না। যে ২-১ জনের প্রবলেম হবে তারা পরবর্তীতে রেকর্ডেড ক্লাসটা দেখে নেবে। তো আমি হচ্ছে শুরু করে দিচ্ছি। আরেকটু কথা বলে নেই। আপনারা একটু সময় দিবেন কষ্ট করে আমাকে। আরেকটু কথা বলে নেই যেহেতু আমাদের এটা ১ম ক্লাস গণিতের। তো ১ম ক্লাসটাতে আমরা কিছু জিনিস ক্লিয়ার করে নিতে চাচ্ছি যে আমাদের প্ল্যানটা কি, আমরা কি পড়বো এবং আমাদের কি, কি পড়া উচিত। আমি যে বারবার বলতেছি ৩৫টা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারগুলা কোথায়? এই যে দেখুন আমার এইখানে একদম গুছানো রয়েছে সবকিছুই। আমি এই যে এই চ্যাপ্টারগুলা সিরিয়াল ওয়াইজ বা দেখা গেছে আমি ১ম এ পাটিগণিত ১০ টা নিলাম বা পাটিগণিতের ৫ টা চ্যাপ্টার নিলাম। তারপরে হচ্ছে বীজগণিতের সেটা আমি আমার সুবিধা মতন নিব এবং আগে থেকে জানিয়ে দেব কোন দিন কোন ক্লাসটা হবে। এবং এটা আসলে সপ্তাহে কতদিন ক্লাস হবে সেটা নিয়েও একটু প্রশ্ন তুলি বা সেটাও আমরা একটু দেখি। দেখুন আমাদের এইখানে যেহেতু ৪০ থেকে ৪৫টা ক্লাস হবে, আমরা প্রায় দেখেন এটা কিন্তু অনেক দিন সময় চলে যাবে। প্রায় হচ্ছে আমাদের এই কোর্সটা 6 মান্থের মতন চলে যাবে। অর্থাৎ 6 মান্থের বেশিও লাগতে পারে। কেন? কারণ আমরা সপ্তাহে একটা ক্লাস ধরতেছি। যে আমরা প্রতি মঙ্গলবার, প্রতি মঙ্গলবার, প্রতি মঙ্গলবার রাত ১০টা, রাত ১০টায়। এই ১০টায় হচ্ছে কি আমাদের প্রতি মঙ্গলবার রাত ১০টায় ক্লাস হবে, লাইভ ক্লাস। কোনো কারণে দেখা গেছে কোনো একদিন ধরেন আমি ক্লাস নিতে পারলাম না, তখন এই ক্লাসটা কি হবে? এই ক্লাসটা অন্য আরেকদিন নিয়ে নেব। যেমন ধরেন আমি কোনো একদিন হচ্ছে মঙ্গলবার বিজি, আমি ক্লাসটা কোনোভাবে নিতে পারতেছি না, তাহলে আমি জানিয়ে দিলাম বা কোনো একটা প্রবলেমের কারণে নিতে পারতেছি না, এমন তো হতেই পারে। তখন এই ক্লাসটা অন্য আরেকটা ডেতে আমি নিয়ে নেব। তবে আমরা প্রতি সপ্তাহেই একটা করে মিনিমাম ক্লাস করব ম্যাথমেটিক্সের। আমাদের এই কোর্সটা প্ল্যান হচ্ছে 6 মান্থের ভিতরেই পুরো কোর্সটা শেষ হবে। তো লাস্টের দিকে গিয়ে আমাকে কিছু করতে হবে যেটা কোনো সপ্তাহে ২টা বা ৩টা ক্লাস নিতে হবে। আদারওয়াইজ তো শেষ হবে না। কারণ আমরা জানি এক বছরে ৫২টা সপ্তাহ থাকে। তাহলে ৫২ সপ্তাহ হইলে তো আমাদের পুরো ১ বছর লেগে যাওয়ার কথা যদি ৪০ থেকে ৪৫টা ক্লাস হয় বা ৮ থেকে ৯ মাস লেগে যাওয়ার কথা। আমরা এত টাইম ওয়েস্ট করব না। আমরা 6 মান্থের ভিতরে পুরো কোর্সটা কভার করার চেষ্টা করব। এইজন্য লাস্টের দিকে গিয়ে আমাদের এই কোর্সের একদম শেষের দিকে বলা যেতে পারে, অর্থাৎ আমরা ২-৩ মাস পড়ার পরে শেষের দিকে গিয়ে আমাদের প্রতি সপ্তাহে ২ থেকে ৩টা করে ক্লাস হতে পারে ম্যাথমেটিক্সের। মূলত সেটা ডিপেন্ড করবে আমরা কতটুকু আগাইতে পারতেছি সেটার উপর ডিপেন্ড করে। কারণ আগে থেকেই তো প্রেডিক্ট করা যায় না যে আমার ৪০টা ক্লাসেই পুরো কোর্স শেষ হবে বা ৪৫টা ক্লাসেই পুরো কোর্স শেষ হবে বা ৩০টা। দেখা গেছে আমি ৩০টা ক্লাসেও তো শেষ করা যাইতে পারে যদি আমরা ভালোভাবে আগাইতে পারি। তো আমার মনে হয় এই প্ল্যানটা ধরেই আমরা আগাবো এই কোর্সে। তো আমাদের কথা অনুযায়ী আজকে কি বাস্তব সংখ্যা, আমরা সেটা দিয়েই শুরু করতেছি। এখন তার আগে আরেকটা বিষয় নিয়ে কথা বলে নেই। আপনাকে নোট করতে হবে। আপনি যা হচ্ছে ক্লাসে দেখবেন, যা ক্লাসে দেখবেন খাতা কলম নিয়ে বসতে হবে এবং আপনাকে নোট করে গ্রুপে পোস্ট করতে হবে। গ্রুপে পোস্ট করতে হবে। গ্রুপ হচ্ছে আপনি চাইলে এই গ্রুপে পোস্ট করতে পারেন। আপনি চাইলে বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার বা মেহেদি স্যার নামে আরেকটা গ্রুপ রয়েছে, পাবলিক গ্রুপ। আপনি সেই গ্রুপে পোস্ট করতে পারেন। আপনাকে গ্রুপে পোস্ট করতে হবে। এটা হচ্ছে বাধ্যতামূলক। আপনাকে নোট মেক করতে হবে প্রতিটা ক্লাসের আবার কি করতে হবে? গ্রুপে পোস্ট করতে হবে। এবং আমি কিছু বাড়ির কাজ দেব যেটাকে এইচডব্লিউ বলবো বা হোমওয়ার্ক বলবো, সেটা আপনাকে কমপ্লিট করে আমাকে জমা দিতে হবে। সেটাও কোথায় দিবেন? সেটাও গ্রুপে দিবেন। আপনি যেই গ্রুপে ক্লাস করতেছেন এই গ্রুপেও দিতে পারেন, এই প্রাইভেট গ্রুপেও দিতে পারেন, অথবা আপনি মেহেদি স্যার যে গ্রুপটা রয়েছে বা বেসিক ম্যাথ বাই মেহেদি স্যার যে গ্রুপটা রয়েছে, আপনি ওই গ্রুপেও কি করতে পারেন? এই পোস্ট করে আপনি হচ্ছে
এইচডব্লিউটা জমা দিতে পারেন। আমি সময় করে সুযোগ করে আপনাদের বাড়ির কাজটা দেখে নেব। তাহলে এটা কিন্তু প্রতি ক্লাসেই থাকবে। একটা করে নোট আপনাকে মেক করতে হবে, মানে আপনি যখন ক্লাসটা করবেন এই ক্লাসটার একটা নোট মেক করতে হবে। আবার হচ্ছে আপনার কিছু এইচডব্লিউ থাকবে, বাড়ির কাজ থাকবে, সেটা আমি দিয়ে দেব, সেটাও কমপ্লিট করে আপনাকে জমা দিতে হবে। আমি বিলিভ করি আমার কাছে যারা ম্যাথ পড়েছে এই পর্যন্ত তারা ম্যাথের ভয়টা দূর করে ফেলতে পেরেছে। তো আমার এইটুকু দৃঢ় বিশ্বাস আছে, আপনি যদি এই 40 থেকে 45টা ক্লাস, আমি জানি না 40 বা 45 কয়টা ক্লাস হবে, বা 30টাও হইতে পারে, 30 থেকে 50টা এর ভিতরেই হইতে পারে। তো আপনি যদি এই 30 থেকে 50টা ক্লাস আপনি যদি করতে পারেন, আমি বিলিভ করি আপনার ম্যাথের ভয়টা দূর হয়ে যাবে, আপনার ম্যাথের ভয়টা দূর হয়ে যাবে। আপনাকে আমি ম্যাথের জাহাজ বানিয়ে দিতে পারবো না, জাহাজ বানিয়ে দিতে পারবো না, এটা আপনাকে আমি কখনোই ম্যাথের জাহাজ বানিয়ে দিতে পারবো না। বাট আমি এইটুকু বিশ্বাস করি যে আপনার চাকরির পরীক্ষায় যে ম্যাথগুলো আসবে সেগুলো আপনি দাগায় ফেলতে পারবেন। যখন আপনার 25টা ম্যাথ থাকবে, এর ভিতরে যখন আমি আপনার 20টাই কমন পড়ে যাবে যে আপনি এই ম্যাথগুলো পারেন, তখন হয়তো আপনি সময়ের কারণে দাগাইতে পারতেছেন না, কিন্তু আপনি যখন ম্যাথগুলা পারেন এবং আপনি করলে হয়ে যাচ্ছে, এরকম যখন ফিল পাবেন, এই 25টা ম্যাথ থেকে আপনার যখন 20টা ম্যাথ একদম কমন পড়ে গিয়েছে, বা এর ভিতরে পরীক্ষার হলেই আপনি 15টা ম্যাথ সলভ করে দিয়ে আসতে পেরেছেন, তখনই আপনার কাছে ভালো লাগবে। আর আসলে চাকরি হয় দুইটা সাবজেক্টের উপর ভিত্তি করে। আপনারা জানেন কিনা আমি জানি না, যাদের ইংলিশ ভালো এবং যারা ম্যাথ ভালো পারে তারা কেউ বেকার নাই। আমি জানি তারা কেউ বেকার নাই, তারা কিছু না কিছু করতেছে। হয়তো তাদের এই অনুযায়ী নাও হতে পারে, বাট তারা কেউ বেকার নাই। যে ইংলিশ ভালো পারে, যে ম্যাথ ভালো পারে, তারা কেউ বেকার নাই। কারণ বাংলা আপনি না ক্লাস করলেও কোনো সমস্যা নাই, নিজে নিজে আপনি 1 মাস পড়েন, বাংলার কিছু থাকবে না, জিকে এটা হচ্ছে একদম হিউজ, দুনিয়ার সবকিছু। এটা হচ্ছে আপনাকে পেপার পড়তে হবে, ক্লাস করতে হবে, নিজে নিজে পড়তে হবে। মোটামুটি আমি বলা যায় যে আপনি যদি জিকের 3 থেকে 4 মাস, যারা একদম মিডিল ক্লাসের স্টুডেন্ট, 3 থেকে 4 মাস যদি জিকে পড়ে, তাহলে জিকে কমন ফালানো সম্ভব, কমন পড়বে। তাহলে বাংলাও সমস্যা না, জিকেও সমস্যা না, সমস্যা মূলত ইংলিশ এবং ম্যাথে। আমি ম্যাক্সিমাম স্টুডেন্ট পেয়েছি আমার লাইফে যাদের সমস্যা হচ্ছে ইংলিশ এবং ম্যাথে। আমি এই দুইটা নিয়ে অনেক বেশি কাজ করব আপনাদের জন্য। তো আপনারা যারা আমার এই কোর্সে ভর্তি হয়েছেন, এই কোর্সে তো শুধু ম্যাথ পাচ্ছেন, মানে এই গ্রুপে এই কোর্সে শুধু ম্যাথ পাচ্ছেন, আমার আরেকটা কোর্স রয়েছে সেখানে ইংলিশ পাচ্ছেন। এই দুইটার কম্বিনেশনে আপনাকে কিভাবে একটা জব পাওয়াইতে হয় সেই গ্যারান্টি আমি দিতে পারবো। তো আপনি লেগে থাকতে হবে, আপনাকে আমার ক্লাস করতে হবে, প্রতিদিনের ক্লাস প্রতিদিন করতে হবে, লাইভে থেকে করতে হবে। আপনি পরে করবেন, এটা রেখে দিবেন, আপনি পরে দেখে নিবেন, এরকম যদি চিন্তা ভাবনা থাকে তাহলে আপনার জন্য আসলে এই কোর্স না। কেন না? কারণ এরকম আমি অনেক ভিডিও আছে, ইউটিউবে আছে, অনেক জায়গায় আছে, যে পরে দেখবো করে রেখে দিয়েছি, কিন্তু কখনোই আর দেখা হয়নি। তো আমি বলি, যেদিন যে লাইভ ক্লাসটা থাকবে আমি যদি কষ্ট করে নিতে পারি, আপনারা অবশ্যই সেটাতে জয়েন করতে পারবেন। আমি আপনাদের হিউজ টাইম নষ্ট করে ফেললাম, প্রায় 15 মিনিটের মতন সময় আমি বকবক করে কাটিয়ে দিয়েছি। আর আমি বকবক করতে যাচ্ছি না, আমি ডিরেক্ট পড়াশোনায় চলে যাচ্ছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, তাহলে কমেন্ট করবেন। হ্যাঁ, আপনাদের কাছে রিকোয়েস্ট, প্রতিদিন লাইভে থাকার চেষ্টা করবেন। তাহলে আমরা শুরু করি। আমাদের প্রথমেই যে চ্যাপ্টারটা রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, আমরা এটা দিয়েই শুরু করতে চাচ্ছি। তাহলে আমরা বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যা আমরা বাছাই করে করে পড়বো। আমরা দুনিয়ার সবকিছু পড়বো না, যেগুলো পরীক্ষায় আসে ঠিক ওইগুলাই পড়বো, তাহলেই আমাদের কমন পড়ে যাবে। এবং কমন পড়ে গেলেই আমরা হচ্ছে এই ম্যাথমেটিক্সের ভয়টা দূর হয়ে যাবে। এই বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার আমি আমার চ্যাপ্টার 1-এ রেখেছি। আসলে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারটা কি? রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা এটা মূলত কি? যে পৃথিবীতে যত নাম্বার আছে, পৃথিবীতে অর্থাৎ দুনিয়ার যত নাম্বার আছে সেটাই হচ্ছে রিয়েল নাম্বার। দুনিয়ার যত নাম্বার রয়েছে সেটাই হচ্ছে রিয়েল নাম্বার। আপনার মূলত বাস্তব সংখ্যা বলতে আমরা বুঝতেছি যে পৃথিবীতে যত নাম্বার রয়েছে, ধরুন আমরা একটা সংখ্যা রেখা যদি চিন্তা করি, এই সংখ্যা রেখার এই পয়েন্ট 0, এই পয়েন্ট কি 1। এখন দেখুন তো, এই 0 এবং 1 এর মাঝখানেও কোটি কোটি নাম্বার আছে না?
0.001, 0.002, 0.003, 0.004, এরকম কোটি কোটি নাম্বার রয়েছে। এই কোটি কোটি সকল নাম্বারই হচ্ছে কি বাস্তব সংখ্যা। এই কোটি কোটি সকল নাম্বারই হচ্ছে বাস্তব সংখ্যা। তো আমরা এই বাস্তব সংখ্যাকে একটা ছকে পড়ে ফেলি, আমরা একটু ছকে পড়ে ফেলি, তারপরে আমরা দেখি এখান থেকে কোনটা হচ্ছে আমাদের কি ইম্পর্টেন্ট। আমরা এই বাস্তব সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করব। প্রথমত একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। এরপরে আমরা দেখতেছি মূলদ কি আর অমূলদ কি। একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এই মূলদ সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। একটাকে বলবো আমরা পূর্ণ সংখ্যা আর একটাকে বলবো ভগ্নাংশ সংখ্যা। আপনারাও একটু লিখে ফেলুন আমার সাথে, ভগ্নাংশ সংখ্যা। আমরা এই ক্লাসের শেষের দিকে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ কিছু সলভ করার চেষ্টা করব। তাহলে দেখুন, আমরা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমরা যে বাস্তব সংখ্যাকে মূলদ বলবো আর অমূলদ বলবো। এরপরে এই মূলদটাকে দুই ভাগে ভাগ করা যাবে, একটা হচ্ছে পূর্ণ আর একটা হচ্ছে ভগ্নাংশ। এখন এই পূর্ণকে আবার তিন ভাগে ভাগ করা যাবে। এই পূর্ণকে তিন ভাগে ভাগ করা যাবে। একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা, আর একটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা। আর এই যে একটা শূন্য, শূন্য আসলে ধনাত্মকও না ঋণাত্মকও না, এটাকে শূন্যকে শূন্যই বলা যাচ্ছে। তো এটাকে আপনি মনে রাখতে পারেন অঋণাত্মক সংখ্যা। এটা হচ্ছে মূলত অঋণাত্মক, ঋণাত্মক না বাট আবার ধনাত্মকও না, তাকে বলা হচ্ছে কি অঋণাত্মক। একটা কেমন কথা তাই না, এটাকে অঋণাত্মক বলতে পারেন। আচ্ছা, এই ধনাত্মক সংখ্যাকে আবার তিন ভাগে ভাগ করা যায়। এই ধনাত্মক সংখ্যাকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মৌলিক সংখ্যা, একটা হচ্ছে মৌলিক, এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাওয়ার কথা। মৌলিক সংখ্যা, আর একটা হচ্ছে যৌগিক সংখ্যা, আর আরেকটা হচ্ছে ওয়ান। এই ওয়ানকে সহমৌলিক বলা হয়। ওয়ানকে কি বলা হয়? সহমৌলিক। এটাও একটু লিখে রাখুন এদিকে। ওয়ান হচ্ছে সহমৌলিক সংখ্যা। আচ্ছা, এই শূন্য এবং ওয়ান নিয়ে আমি আরো কথা বলবো, সমস্যা নাই। এখন দেখুন, এই ভগ্নাংশ সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে কি দশমিক ভগ্নাংশ। একটাকে বলতে পারি সাধারণ আর একটাকে বলতে পারি কি দশমিক। এই সাধারণ ভগ্নাংশকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে অপ্রকৃত। একটা হচ্ছে প্রকৃত, আমি একটু উপরে তুলে নেই, তাহলে হয়তো আমার জন্য একটু সুবিধা হবে। একটা হচ্ছে কি প্রকৃত আর একটা হচ্ছে কি অপ্রকৃত। একটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে অপ্রকৃত। একটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে অপ্রকৃত। এই অপ্রকৃত থেকে আবার কিসে যাওয়া যায়? মিশ্র ভগ্নাংশে যাওয়া যায়, মিশ্র। তাহলে এটা আমরা একটু লিখে ফেললাম। এখন দেখুন, এই দশমিক ভগ্নাংশকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি সসীম দশমিক, সসীম, আর একটা হচ্ছে অসীম দশমিক, অসীম দশমিক। এই অসীম দশমিককে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আবৃত আর একটা হচ্ছে অনাবৃত। এই যে আবৃত, আর একটা হচ্ছে কি অনাবৃত। অনাবৃতটা এইখানে লেখা যাবে না, কারণ অনাবৃতটাই হচ্ছে মূলত এই যেটা অমূলদ সংখ্যা, যেটা এটাই হবে কি অসীম অনাবৃত। তো আপনারা এই ছকটা জাস্ট জানার জন্য জানা, আসলে এত গুরুত্ব দেওয়ার দরকার নাই। আপনি জাস্ট এই ছকটা একটু তুলে রাখুন খাতায়, এটা জাস্ট জানার জন্য জানা। হ্যাঁ, এই ছকটা নিয়ে এত টেনশন বা এত মাথামাতির কিছু নাই। আপনাকে এই ছক মুখস্থও করতে হবে না। জাস্ট আমি বুঝাইতে চাইলাম যে বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যাকে প্রথমে মূলদ অমূলদে ভাগ করা যাবে, তারপরে এই যে ঋণাত্মক ধনাত্মক মৌলিক যৌগিক, পরে প্রাকৃত অপ্রকৃত, এর মাঝখান থেকে আমরা আসলে শিখবো কি মূলত, সেটা হচ্ছে আমি একটু মার্ক করি। এই যে অমূলদ সংখ্যা যেটা আছে না, এটা আমরা শিখবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের এই জায়গা থেকে শিখতে হবে মৌলিক সংখ্যা। এটা মোস্ট গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আপনি একদম এই মৌলিক সংখ্যাকে বেজে খেয়ে ফেলতে হবে। এটা হচ্ছে আপনাকে 5 স্টার দিয়ে ফেলুন। এটা আমাদের শিখতে হবে মৌলিক সংখ্যা। তাহলে আমরা এইখান থেকে মূলত এই দুইটা সংখ্যা জিনিস, একটা হচ্ছে এই যে অমূলদ সংখ্যা বা এই যে অসীম অনাবৃত সংখ্যা, এটা দেখব।
আর হচ্ছে এইদিকে আমরা দেখব মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার ব্রাঞ্চটা কতটুকু নিচে আপনি দেখেছেন? প্রথমে একটা সংখ্যাকে দেখব সেটা মূলদ নাকি অমূলদ। মূলদ বিষয়টা কি সেটা বোঝার চেষ্টা করব, কারণ আমার অমূলদ বুঝতে গেলে আগে দেখতে হবে মূলদ কোনটা বা মূলদ। আচ্ছা, এই মূলদ সংখ্যাকে দুই ভাগে ভাগ করে ফেলা যাবে, পূর্ণ এবং ভগ্নাংশ। আবার এই পূর্ণ সংখ্যাকে তিন ভাগে ভাগ করে ফেলা যাবে, ধনাত্মক, শূন্য, ঋণাত্মক। আবার এই ধনাত্মক সংখ্যাটাকে ভাগ করে ফেলা যাবে মৌলিক সংখ্যায়, মৌলিক, এক, যৌগিক। আচ্ছা, আপনাদেরকে আমি এই স্লাইড দিয়ে দিব, এটা নিয়ে কোনো টেনশন নাই, আমি এই স্লাইড হচ্ছে আপনাদেরকে দিয়ে দেব। তো আপনারাও কি করবেন, সাথে সাথে নোট করে ফেলবেন। এখন আসি আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জিনিসে, যে আমরা অমূলদ সংখ্যা কিভাবে চিনব বা মূলদ সংখ্যা কিভাবে চিনব, এটা আমাদের দরকার। দেখুন, আমরা যদি বাস্তব সংখ্যাকে ভাগ করি, প্রথমেই যে ভাগটা ছিল বাস্তব সংখ্যা, প্রথমেই যে ভাগটা ছিল বাস্তব সংখ্যা, এটাকে দুই ভাগে ভাগ করতেছিলাম, তাই না? একটা হচ্ছে কি মূলদ, আর একটা হচ্ছে কি অমূলদ। একটা হচ্ছে মূলদ, আর একটা হচ্ছে কি অমূলদ। এখন দেখুন, পৃথিবীতে সব নাম্বারই তো বাস্তব সংখ্যা, পৃথিবীর ভিতরে যত নাম্বার আছে সব নাম্বারই কি বাস্তব সংখ্যা। তাহলে এই বাস্তব সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে কি অমূলদ। আর যদি এই সংখ্যা রেখার বাহিরের কোনো সংখ্যা পান, আপনি সংখ্যা রেখার বাহিরে, এটা যদি একটা সংখ্যা রেখা হয়, এর ভিতরে যে সংখ্যাগুলো আছে সেটাই হচ্ছে কি বাস্তব সংখ্যা। এর বাহিরেও সংখ্যা আছে, এই যে এইদিকে যদি কোনো সংখ্যা বের করতে চাই বা এদিকে সংখ্যা বের করতে চাই, এটা হচ্ছে কাল্পনিক সংখ্যা, এটা আর বাস্তব সংখ্যার ভিতরে নাই, এটা হচ্ছে কি কাল্পনিক সংখ্যা। এই কাল্পনিক সংখ্যাকে বলা হয় ইমাজিন নাম্বার, অর্থাৎ ইমাজিন নাম্বার। ইমাজিন নাম্বারকে আপনি হচ্ছে এই যে আই দ্বারা প্রকাশ করতে পারেন, আই। তাহলে কোনো সংখ্যার সাথে যদি আই থাকে, সেটার বাস্তব সংখ্যা হবে না, সেটা হয়ে যাবে কি কাল্পনিক নাম্বার, সেটা হয়ে যাবে কাল্পনিক নাম্বার। তো আমরা মূলত বাস্তব সংখ্যা শিখতে চাচ্ছি, আমরা এই কাল্পনিক নাম্বার শিখতে চাচ্ছি না। তো আমাদের এই বাস্তব সংখ্যা, অর্থাৎ এই সংখ্যা রেখার ভিতরে যত সংখ্যা রয়েছে, এই সংখ্যাগুলোকে দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা হচ্ছে মূলদ সংখ্যা, আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। এখন দেখা গেছে পৃথিবীর ম্যাক্সিমাম নাম্বারই মূলদ সংখ্যা, অল্প কিছু নাম্বার রয়েছে যেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। এই অমূলদ সংখ্যাটাকে আমাকে দেখতে হবে, এই অমূলদ সংখ্যাটাকে আমাকে দেখতে হবে। সেটা দেখার জন্য আমরা দশমিক যে নাম্বার রয়েছে সেটার ভাগ দেখে ফেলি। দেখুন, দশমিকের তিনটা ভাগ করতে পারি আমি টোটালি দশমিকের। দেখুন, একটা নাম্বার দিলাম আমি 5.253, এটাই শেষ। আরেকটা নাম্বার দিলাম আমি এই যে 5.25252525, এভাবে ডট 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 চলতেই আছে। তাহলে আমি আরেকটা নাম্বার দিলাম, আরেকটা নাম্বার দিলাম যে এই যে দশমিক দিয়া 2534525, এখন আর মিলতেছে না এরকম। এখন দেখেন, এই যে দশমিকের তিনটা ভাগ, আমরা তো শিখলাম একটু আগে দশমিকের ভাগ দুইটা। হ্যাঁ, দশমিকের ভাগ দুইটাই। এই যে দেখুন, একটা সসীম দশমিক, আর এই দুইটাকে বলা হচ্ছে কি অসীম দশমিক। এটাকে বলা হচ্ছে সসীম, সসীম, এটাকে বলা হচ্ছে কি সসীম। এটা সসীম দশমিক। সসীম মানে এর একদম নির্দিষ্ট একটা সীমানা আছে। আর এগুলা হচ্ছে অসীম, দেখুন এই যে চলমান, চলতেই আছে, কখন গিয়ে শেষ হবে তা জানা নাই। কিন্তু এর ভিতরে দেখুন আবৃত কোনটা অনাবৃত কোনটা, এই যে দেখুন বারবার রিপিট হচ্ছে না, এই যে বারবার রিপিট, এই রিপিট হইলে সেটাকেই বলা হচ্ছে আবৃত। এটাকেই বলবো কি আমরা আবৃত দশমিক, এটাকে বলবো আবৃত দশমিক। এটাকে ভগ্নাংশে নেওয়া যাবে, এটাকে p/q আকারে প্রকাশ করা যাবে। আবৃত দশমিককে কিসে নেওয়া যায়, ভগ্নাংশে নেওয়া যায়। এটাকে কিসে নেওয়া যাবে, ভগ্নাংশে নেওয়া যাবে। তাহলে আবৃত দশমিক থেকে ভগ্নাংশে কিভাবে যায় সেটাও আমরা এখানে দেখব। তাহলে এটা দেখুন, এটাকে কখনোই আপনি ভগ্নাংশে নিতে পারবেন না, এটাকে আপনি p/q আকারে প্রকাশ করতে পারবেন না, এই যেরকম ভগ্নাংশ বানাইতে পারবেন না, কারণ এটা পুনরাবৃত্তি হয় না, এটাকে আবৃতও করা যায় না। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, অনাবৃত দশমিক। এটা হচ্ছে অসীম দশমিক। এই অসীমের আবার দুইটা ভাগ আমরা দেখেছিলাম, একটা হচ্ছে আবৃত দশমিক আর একটা হচ্ছে কি অনাবৃত দশমিক, অনাবৃত দশমিক। তাহলে এটাকে কি করা যাবে না, এটাকে হচ্ছে আপনি পুনঃপুনিক দিতে পারবেন না, এটাকে আপনি কি দিতে পারবেন না, পুনঃপুনিক দিতে পারবেন না। এখন কথাটা হচ্ছে পুনঃপুনিকটা কি, সেটা হচ্ছে আপনাকে আমি এখন দেখাবো, সমস্যা নাই, আপনি হচ্ছে একটু ধৈর্য সহকারে দেখুন। এই অনাবৃত হচ্ছে কোনো মিল থাকবে না। এখন দেখুন পুনঃপুনিকটা কি,
পুনঃপুনিকটা কি সেটা আমরা যদি একটু দেখি। ধরুন সাপোজ এই যে 5.357, এরপর হচ্ছে 32 32 32 32 এরকম আসতেছে, বারবার বারবার এরকম আসতেছে। তার মানে এটা কি দশমিক ভগ্নাংশ আপনি বলুন তো? এটাকে আমরা বলবো যে আবৃত দশমিক অসীম ভগ্নাংশ বা অসীম দশমিক সংখ্যা। আবৃত দশমিক অসীম সংখ্যা, যেটাই বলেন না কেন সমস্যা নাই। এখন দেখুন এটাকে আমরা কিভাবে পুনঃপুনিক দিব। দেখুন এই যে যেটা রিপিট আসতেছে সেটাকেই পুনঃপুনিক দিতে হয়। এই যে রিপিট আসতেছে না, এই রিপিটটাকে পুনঃপুনিক দিতে হয়। এটাকে হচ্ছে পুনঃপুনিক দিতে হয়, অর্থাৎ 5 এটা যা আছে তাই থাকবে 357, তারপর হচ্ছে এই যে 32, এই 32 এর উপরে কি দিবেন? পুনঃপুনিক দিবেন। এই যে এটাকে পুনঃপুনিক, এই পুনঃপুনিক যখন দিয়েছেন এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে। সেটাও কিভাবে প্রকাশ করতে হয় দেখুন, আপনি যে কয়টার উপর পুনঃপুনিক দিয়েছেন অতগুলা 9 দিবেন। এই যে একটা দুইটার উপর পুনঃপুনিক ছিল, দুইটা 9 দিলাম। এখন দশমিকের পরে কয়টার উপর পুনঃপুনিক নাই ততগুলা শূন্য দিবেন, ততগুলা শূন্য দিবেন। এরপর এই পুরা সংখ্যাটা লিখবেন, এই যে 5357332, এটা লিখার পর বিয়োগ করে দিবেন, বিয়োগ করে দিবেন এই যে যে সংখ্যাগুলোর উপর পুনঃপুনিক নাই এটা হচ্ছে আপনি কি করবেন? বিয়োগ করে দিবেন। এই যে এটা বিয়োগ করে দিবেন আপনি 357, এটা বিয়োগ করে দিবেন। আপনি বুঝতে পারতেছেন যে আমি পুনঃপুনিকের ব্যাপারটা, পুনঃপুনিকের ব্যাপারটা আপনার যেটা হচ্ছে দশমিকের উপর বিষয় নাই সেটাকে আপনি কি করবেন? করে দিবেন। এটা বুঝতে পেরেছেন নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? আমি আবার একটা দেখাই, মাথার উপর দিয়ে গেলে বলবেন। কারণ ম্যাথমেটিক্স অনেকেরই মাথায় ঢুকে না, সেটা কোনো ব্যাপার না, প্র্যাকটিস করলেই ঢুকে ঢুকে যাবে। আমরা ধরেন 2 3 5 7 7 7 7 7 আসতেছে, তাহলে এটাকে আমরা আবৃত দশমিকে কিভাবে নেব? 2.35, এটা তার পুনরাবৃত্তি হচ্ছে না, পুনরাবৃত্তি হচ্ছে কোনটা? 7, তাহলে 7 এর উপর কি দিলাম? পুনঃপুনিক দিলাম। এখন এটাকে আমরা কি নেব? পি বাই কিউ আকারে নিতে চাচ্ছি, পি বাই কিউ আকারে নিতে চাচ্ছি। পি বাই কিউ আকারে নিলে আমি কিভাবে নেব? আমি এই সংখ্যাটাকে কয়টার উপর পুনঃপুনিক আছে ততগুলা 9 দিব। দশমিকের পরে কতগুলা গড় খালি আছে, দশমিকের পরে কতগুলা গড় খালি আছে ততগুলা শূন্য দিব, পুনঃপুনিক ছাড়া যতগুলা ছিল। এরপর এই পুরা সংখ্যাটা লিখে ফেলবো। এই 2 এর জন্য কিন্তু আগে কিছুই করি নাই নিচে, এখন পুরা সংখ্যাটা লিখতেছি, এখানে কোনো দশমিক দেওয়া যাবে না। এরপরে বিয়োগ করে দিতে হবে, এই যে দশমিকের পরে যতগুলা খালি ছিল ততটাই বিয়োগ করে দিতে হবে। এইটা এখন এইখানে বিয়োগ করে যা করব ওইটা বাকিটা আমরা পারবো। এটা পারবেন কিনা দেখুন, আপনাকে আমি আরেকটা দিচ্ছি, আপনি এটা করেন। 7.357253253, তারপরে হচ্ছে 253। এখন এটাকে আপনি করেন, এটাকে আপনি করেন, এটাকে আপনি করেন, এটাকে সবাই কমেন্ট করে ফেলুন, এটাকে আপনি করে সবাই কমেন্ট করে ফেলুন। এটাকে কিভাবে কি করবেন আপনি করে সবাই কমেন্ট করে ফেলুন। সবার কাছ থেকে আশা করতেছি সবাই কমেন্ট করেন, সবার কাছ থেকে আশা করতেছি সবাই কমেন্ট করেন। হ্যাঁ, আপনাকে আমি সময় দিচ্ছি, আপনি এটা রেজাল্টটা বলুন কি হবে। আমি 30 সেকেন্ড সময় দিব, 30 সেকেন্ডের ভিতরে সবাই করেন। তিরিশ সেকেন্ডের ভিতরে সবাই করেন। সবার কাছ থেকে আনসার চাচ্ছি, সবাই সবাই করেন, সবাই করেন, সবাই করেন। দেখুন আমরা এটাকে কিভাবে করব।
বুঝতে পারতেছেন আপনারা? আচ্ছা দেখেন তো আমরা হচ্ছে এটাকে কি করব, আমরা প্রথমে যে কাজটা করব, এই যে দেখব পুনরাবৃত্তি কোথায় আছে, এই যে 253 253 253, এই তিনবার নাও থাকতে পারে, দুইবার থাকলেই হবে, বুঝছেন? পুনরাবৃত্তি দুইবার, লাস্টের দিকে পুনরাবৃত্তি থাকলেই হবে। তাহলে আমরা প্রথমে দিব কি 7.357, এটা দিয়ে দিলাম। এরপরে এই যে 253 253, এটার উপর কি দিব, পুনঃপুনিক দেব। এটা হচ্ছে প্রথম কাজ। কাজটা শেষ হয়ে গেলে আমরা দেখুন কি করতেছি, এখানে এই তিনোটার উপর পুনঃপুনিক আছে, মানে মূলত বেড়া দিয়ে ফেলেছি পুনঃপুনিক দিয়ে। তাহলে তিনোটার উপর পুনঃপুনিক আছে, তাহলে 3টা 9 হবে। এই 3টা 9 দিয়ে ফেললাম, তিনোটার উপর পুনঃপুনিক আছে, তাহলে 3টা 9 দিয়ে ফেলেছি। এখন দেখুন আমাদের এই যে এই সংখ্যাটা, এই কয়টা সংখ্যা আছে, 3টা, তাহলে আমাকে 3টা 0 দিতে হবে, কারণ দশমিকের পরে সংখ্যা এগুলা। এরপরে আমি পুরা সংখ্যাটা লিখবো, 357.253। এখন পুনঃপুনিক বাদে বাকি সংখ্যাটা কি করব, বিয়োগ করে দেব। পুনঃপুনিক বাদে বাকি সংখ্যাটা কি করব, বিয়োগ করে দেব। তাহলে বিয়োগ করে দিচ্ছি কত, 7357। আচ্ছা আমি কি আগে এইটা নেই নাই, দেখি তো আমরা কি আগে ভুল করেছি? হ্যাঁ, আপনারাও তো। আচ্ছা এই যে দেখুন পুনঃপুনিক বাদে বাকি সংখ্যাটা বিয়োগ করতে হবে, আমরা এখানে তো ভুল করেছি। এটা 2 দেন, এই যে এইখানে ভুল করেছি দেখেন, এটা 2 দেন। আমরা আরেকটু প্রিভিয়াসে যাই, এইখানেও ভুল করেছি, এটা 5 দেন, এটা পুরাটাই বিয়োগ করতে হবে। আরো প্রিভিয়াসে গিয়ে দেখি, না আর কিছু করি নাই। আমি আবার সহজ করে দিচ্ছি আপনাকে, আপনি দেখুন বুঝেন কিনা দেখুন। 2.375 75 75, এটা যদি থাকে তাহলে আমরা কি দিব, এই যে 2.3 থাকার পরে এই যে 75, এই যে 75 এর উপর পুনঃপুনিক। এখন এটাকে পি বাই কিউ আকারে কিভাবে প্রকাশ করব, নিচে দেখুন দুইটা পুনঃপুনিক আছে, দুইটা 9 দিলাম। এরপর এই যে দশমিকের পরে একটা 3 আছে, অর্থাৎ একটা গড়ের জন্য একটা শূন্য। এরপর এই পুরা গড়টা লিখবো 3, মানে যেভাবে আছে ঠিক ওইভাবেই লিখবো 75। এখন পুনঃপুনিক বাদে বাকিগুলা কি করব, বিয়োগ করে দেব। পুনঃপুনিক বাদে বাকিগুলা কি করব, বিয়োগ করে দেব। এটাই হচ্ছে মূলত ফাইনাল, এটাই ফাইনাল। হ্যাঁ, একদম দেখুন একদম ক্লিয়ার কিনা সবাই, ক্লিয়ার কিনা সবাই, আপনি বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে একদম বেসিক, এটাই বেসিক, এভাবেই করতে হবে। আপনাকে যদি আমি আরেকটা দেই, দেখুন আপনি পারেন কিনা। আমি হচ্ছে 5.32727272 এটা দিলাম। হ্যাঁ, তাহলে এটা কিভাবে করব, এটাই লাস্ট দেখাচ্ছি, আপনি দেখুন এটাই লাস্ট দেখাচ্ছি, আর দেখাবো না। এটা হচ্ছে 5 পয়েন্ট, এই যে 32 পুনরাবৃত্তি হচ্ছে না, বাট 72 এর পুনরাবৃত্তি হচ্ছে। এই 72 এর উপর কি দিব, পুনঃপুনিক দিব, পুনঃপুনিক দেব। এখন এটাকে পি বাই কিউ আকারে কিভাবে প্রকাশ করব, এই যে নিচে দুইটা 9, নিচে দুইটা 9 দিলাম, এই দুইটার উপর পুনঃপুনিক আছে, দশমিকের পরে যতগুলা গড় থাকবে ততগুলা শূন্য দিব। এরপর এই পুরা গড়টা লিখবো, এই পুরা গড়টা লিখবো 3272। এরপরে পুনঃপুনিক বাদে বাকিটুকু বিয়োগ করে দিতে হবে, পুনঃপুনিক বাদে বাকিটুকু বিয়োগ করে দিতে হবে, বাকি যা থাকবে সেটাই কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। পুনঃপুনিক বাদে বাকি সবগুলাই বিয়োগ করে দিতে হবে। এটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার থাকলে জাস্ট সি কমেন্ট করে দেন, ক্লিয়ার কিনা, আপনি ক্লিয়ার কিনা সি কমেন্ট করে দেন। পরে বিয়োগ টিয়োগ যা আছে সব পারবেন আশা করি, বিয়োগ নিয়ে ঝামেলা হওয়ার কথা না। আমি কি আপনাকে বুঝাতে পেরেছি, যেটা আমি আসলে বুঝাইতে চাচ্ছিলাম সেটা কি আপনি বুঝতে পেরেছেন? বলেন তো আমরা ক্লিয়ার কিনা এইটুকুতে? আমরা আসলে আমাদের মেইন পড়াশোনায় কিন্তু এখনো ঢুকিই নাই। আমাদের প্রথম ক্লাস তো, আমি হচ্ছে একটু স্লোলি আগাচ্ছি। কারো কোনো প্রবলেম হলে আপনি কমেন্ট করে ফেলবেন সাথে সাথে। আচ্ছা আমরা এই বিষয়টা এখন ক্লিয়ার, এই বিষয় নিয়ে আর কারো কোনো প্রবলেম নাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ, সবাই ক্লিয়ার, ক্লিয়ার হলেই ক্লিয়ার। এখন আমরা চলে যাব যে আসলে আমাদের অমূলদ সংখ্যা কারা। অমূলদ সংখ্যা হচ্ছে যাদেরকে পুনঃপুনিকে নেওয়া যায় না, অসীম দশমিক পর্যন্ত সংখ্যা, যাদেরকে পুনঃপুনিকে নেওয়া যায় না, অসীম দশমিক সংখ্যা। যেমন 5.723452, এলোমেলো নাম্বার আসতে থাকবে, 72 কোনো রিপিট হবে না, এরকম সংখ্যা যারা আছে শুধুমাত্র এরাই কি অমূলদ সংখ্যা। এই অমূলদ সংখ্যা, এই অসীম দশমিক, এদেরকে আমরা কি বলবো, অনাবৃত অসীম দশমিক। অনাবৃত, অনাবৃত, অনাবৃত অসীম দশমিক, এটাকে আমরা বলবো অনাবৃত্ত, অনাবৃত্ত অসীম দশমিক, অসীম, অসীম দশমিক।
এটাকে কি করা যাবে না, পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না। তাহলে যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকেই কি বলা হচ্ছে, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, প্রকাশ করা যায় না, করা যায় না, তাদেরকেই আমরা কি বলবো, অমূলদ সংখ্যা বলবো। এই অমূলদ সংখ্যা বাদে আর যত সংখ্যা রয়েছে পৃথিবীতে তাদেরকেই মূলদ সংখ্যা বলে, অমূলদ সংখ্যা বলে। পি বাই কিউ আকারে যাদের প্রকাশ করা যায় না তাদেরকে অমূলদ সংখ্যা বলে। অমূলদ সংখ্যার এইটুকু সংজ্ঞা দিবেন। এখন কথা হচ্ছে আমরা কাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না, এই 1 নাম্বার দিয়ে লিখুন, যদি কারো রুটের ভিতরে মৌলিক সংখ্যা থাকে, এই রুটের ভিতরে মৌলিক সংখ্যা থাকে, আপনি ক্যালকুলেটর দিয়ে দেখেন, রুটের ভিতরে কোনো মৌলিক সংখ্যা দিলেই আপনি বুঝে যাবেন সেটা একটা অমূলদ সংখ্যা হয়ে যাবে। এখন রুটের ভিতরে মৌলিক সংখ্যা কি, আমরা মৌলিক সংখ্যা পড়বো, একটু পরেই পড়বো। তাহলে রুটের ভিতরে যদি কোনো মৌলিক সংখ্যা দেন, যেমন √3, √7, √11, √13, এগুলা হচ্ছে কি অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এর মধ্যে একটা রয়েছে √2, এটাও অমূলদ সংখ্যা। এখন এটা কি মৌলিক সংখ্যা কিনা সেটা হচ্ছে আপনাকে একটু পরেই আমি বুঝাবো। দেখুন, √2ও কি একটা অমূলদ সংখ্যা। কেন? √2 একটা মৌলিক সংখ্যা, √2 একটা মৌলিক সংখ্যা, এটা আমি একটু পরেই দেখাবো কেন এটা একটা মৌলিক সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা একটা ক্লিয়ার মেসেজ নিয়ে নেই এইখান থেকে। অমূলদ সংখ্যা কারা? অমূলদ সংখ্যা কারা? এক নাম্বার হচ্ছে আমরা দেখব রুটের ভিতরে কি থাকবে, মৌলিক সংখ্যা থাকবে, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, এরাই হচ্ছে কি অমূলদ সংখ্যা। 2 নাম্বার কথা হচ্ছে পাইয়ের মান, পাইয়ের মান, এই যে পাইয়ের মান কত, একদম অসীম পর্যন্ত চলতে থাকবে, 3.1416 বললে ভুল হবে, 159, পরে ওইটাকে 6 বলে ফেলি, এটা পাইয়ের মান। আর 3 নাম্বার হচ্ছে ই এর মান, 3 নাম্বার হচ্ছে ই হচ্ছে আমরা এক্সপোনেনশিয়াল পাওয়ার হিসাবে ব্যবহার করি। ই এর মানটাও কি হয়ে যাবে, ই এর মানও হয়ে যাবে কি একটা অমূলদ সংখ্যা, ই এর মানও হয়ে যাবে কি একটা অমূলদ সংখ্যা। ই এর মানটা কত, 2.718, তারপর হচ্ছে 281, এরকম চলতেই থাকবে, এটাও কি একটা অমূলদ সংখ্যা। এই যে আমরা এই তিনটা জিনিসকেই মূলত বুঝবো অমূলদ সংখ্যা। এই তিনটা জিনিসই কি একবারে অসীম দশমিক, অসীম দশমিক অনাবৃত সংখ্যা, অসীম দশমিক অনাবৃত, এটাকে আবৃত করা যায় না তাই না, অনাবৃত সংখ্যা। এবং এই তিনটা জিনিস ব্যতীত আর বাকি যারা আছে সবাই কি হয়ে যাবে, মূলদ সংখ্যা হয়ে যাবে। আমরা এই জিনিসটা ক্লিয়ার সবাই, আশা করি এই জিনিসটা ক্লিয়ার। এই জিনিসটাতে নিয়ে আর কারো কোনো সমস্যা নাই। এদেরকে কি আকারে প্রকাশ করা যাবে না, পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, এদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, এইটুকুই। আচ্ছা, এখন আসি আমরা মৌলিক সংখ্যা, খুবই 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 গুরুত্বপূর্ণ জিনিস মৌলিক সংখ্যা। প্রশ্ন আসবে মৌলিক সংখ্যা থেকে, মৌলিক সংখ্যা এটা আমাদের দেখতে হবে বিস্তারিত, প্রশ্ন আসবে মৌলিক সংখ্যা থেকে, এটা হচ্ছে আমাদের বিস্তারিত দেখতে হবে মৌলিক সংখ্যা। আচ্ছা, একটা প্রশ্ন আপনাদেরকে করেই ফেলি, বলুন তো 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে, 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে, সবাই একটু কমেন্ট করে ফেলি এটা, 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে, আমার মনে হয় যে সবাই পারবেন। 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে, আমার মনে হয় এটা আপনি পারবেন, সবাই একটু কমেন্ট করে ফেলি 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে। আচ্ছা, 101 থেকে 200 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে, এটা কে কে পারবেন। 101 থেকে 200 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে, এটা কে কে পারবেন। আমরা সবাই মৌলিক সংখ্যাটা একটু কমেন্ট করে ফেলি, 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে, আমরা কমেন্ট করেছি কেউ। আচ্ছা, এটা কিন্তু প্রায় সময়ই আসে। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে 25টি এবং 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে 21টি। আচ্ছা, আমরা সেটা পরে দেখি, আগে দেখি মৌলিক সংখ্যাটা কি। মৌলিক সংখ্যা হচ্ছে যে কোনো একটা সংখ্যা, ধরেন আপনি এই যে 12, এই 12কে যদি 1 এবং 12 ব্যতীত, 1 এবং 12 ব্যতীত, এই যে দুইটা সংখ্যা ব্যতীত, এই যে এই দুইটা 1 এবং 12 ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে এই 12কে যদি ভাগ করে ফেলতে পারেন, ভাগ করে ফেলা মানে কি, বাক্সের শূন্য বানাই ফেলতে হবে, ভাগ করে ফেলতে পারেন, তাহলে এটা মৌলিক সংখ্যা না। যেমন 1 এবং 12 ব্যতীত, 1 এবং 12 ব্যতীত এটাকে 3 দিয়ে ভাগ করা যায়,
ভাগ করা যায় না? 3 দিয়ে ভাগ করলে ভাগফল কত? 4 ভাগশেষ 0। তাহলে 3 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়, আরো অনেকগুলা দিয়ে ভাগ করা যায়। তাহলে এটা একটা মৌলিক সংখ্যা না। আবার ধরেন আপনি 14, এই 14 কে 1 এবং 14 ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়? এই 14 ব্যতীত হ্যাঁ যায়। কত দিয়ে ভাগ করা যায়? 7 দিয়ে ভাগ করা যায়। তাহলে এটাও কি মৌলিক সংখ্যা না। বাট আপনি 13 কথা বলেন, 13, 13 কে 1 এবং 13 ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারেন? 13 কে কি 1 এবং 13 ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারেন? করা যাবে না। তাহলে এটা একটা মৌলিক সংখ্যা, এটা একটা মৌলিক সংখ্যা। তাহলে আমি আরো কয়েকটা সংখ্যা লিখে আপনি বলেন কোনটা মৌলিক সংখ্যা, কোনটা মৌলিক সংখ্যা না। আপনাকে আমি আরো কয়েকটা সংখ্যা দিচ্ছি, আপনি বলেন 19 এটা মৌলিক সংখ্যা কিনা? 19 এটা মৌলিক সংখ্যা কিনা? 21, 21 কি মৌলিক সংখ্যা কিনা? 19 মৌলিক সংখ্যা কিনা? এটা একটু কমেন্ট করে ফেলেন। তারপরে আপনি বলুন যে 27 মৌলিক সংখ্যা কিনা? 29 মৌলিক সংখ্যা কিনা? আপনি বলুন এগুলো মৌলিক সংখ্যা কিনা? 23 মৌলিক সংখ্যা কিনা? 29 মৌলিক সংখ্যা কিনা? দেখুন 19, এই 19 কে 1 এবং 19 ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 1 এবং 19 ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাহলে এটা একটা মৌলিক সংখ্যা। 21 কে 1 এবং 21 ব্যতীত আরো অনেকগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, যেমন 3 দিয়ে করা যাবে, 7 দিয়ে করা যাবে, তাহলে এটা কি মৌলিক সংখ্যা না। আবার 27 কে দেখুন, এই 27 কে আপনি ভাগ করতে পারেন কিনা? দেখুন 9 দিয়ে ভাগ করা যাবে, 9 দিয়ে ভাগ করা যাবে, তার মানে 1 আর 27 ব্যতীত 9 দিয়ে একটা ভাগ করা গেলেই হবে, একটা, তার মানে 9 দিয়ে ভাগ করা যাবে মানে কি? বাদ। তো 3 দিয়েও তো করা যাবে, হ্যাঁ যাবে, বাদ। আচ্ছা 23 কে 1 এবং 23 ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে? যাবে কিনা বলেন? 1 এবং অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে কিনা? যাবে না, যাবে না, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, এটা একটা মৌলিক সংখ্যা। 29 ও সেম, 1 এবং 29 ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, তাহলে এটাও একটা মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার একটা সংজ্ঞা আমরা লিখে ফেলতে পারি, হ্যাঁ, যে 1 এবং 1 কে আমরা কি বলবো? সহমৌলিক বলবো। কেন সহমৌলিক? এই যে প্রতি ক্ষেত্রেই সবাইকে কি করা যায়? 1 দিয়ে ভাগ করা যায়। তাহলে কোন সংখ্যাকে ওই সংখ্যা, কোন সংখ্যাকে ওই সংখ্যা, এই যে ওই সংখ্যা মানে 19, ওই সংখ্যা এবং তার সহমৌলিক, তার সহমৌলিক দ্বারা দ্বারা যদি নিঃশেষে বিভাজন না করা যায়, নিঃশেষে বিভাজন না করা যায় তাকে মৌলিক সংখ্যা বলে। সংজ্ঞার তো কোনো দরকার নাই, জাস্ট আমি লিখে দিলাম জানার জন্য, জানা মৌলিক সংখ্যা বলে। আসবে নিচের কোনটি মৌলিক সংখ্যা, কিন্তু এইভাবে আসবে না, আসবে কঠিন গুলা। আচ্ছা আচ্ছা, এইভাবে আসবে, এইভাবে আসবে না, আসবে কঠিন গুলা। যেগুলো আসবে আমি সেটা একটু পরেই দেখাচ্ছি। যেমন কিছু জিনিস আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। মৌলিক সংখ্যা বিষয়টা বুঝলেন, কিন্তু এখন সহমৌলিক একটা ঝামেলা আছে। সহমৌলিক কি শুধু এককে কি আমরা সহমৌলিক বলবো? আচ্ছা প্রথম কথা, এক মৌলিক সংখ্যা কিনা? এক মৌলিক সংখ্যা কিনা? এক মৌলিক সংখ্যা না, এক মৌলিক সংখ্যা না, এক মৌলিক সংখ্যা নয়, এটা হচ্ছে ফার্স্ট কথা। এক কি সংখ্যা না? মৌলিক সংখ্যা না, এক মৌলিক সংখ্যা না। আচ্ছা দেখুন, দুই মৌলিক সংখ্যা কিনা? দুই মৌলিক সংখ্যা কিনা? 2 কে 1 এবং 2 ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 1 এবং 2 ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, এই জন্য 2 একটা মৌলিক সংখ্যা। 2 হচ্ছে কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তাহলে এক মৌলিক সংখ্যা না কেন? কারণ একের ওইরকম কোনো জিনিস নাই, 1 এবং 1 দুইটা তো একই হয়ে যাচ্ছে, এই জন্য 1 কে মৌলিক সংখ্যা ধরা যাবে না। 1 হচ্ছে কি? সহমৌলিক সংখ্যা। আচ্ছা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি? 2। এই যে মৌলিক সংখ্যা, এই সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, এটাকে আমরা কি বলতে পারি? ছোট মৌলিক সংখ্যা, ছোট মৌলিক সংখ্যা। এবং একমাত্র জোড় সংখ্যা মৌলিক সংখ্যা। একমাত্র জোড় সংখ্যা, একমাত্র জোড় সংখ্যা।
তাহলে এই যে 2 হচ্ছে একমাত্র জোড় সংখ্যা এবং এই 2 হচ্ছে কি একমাত্র জোড় মৌলিক সংখ্যা, একমাত্র জোড় মৌলিক সংখ্যা। তাহলে এই বিষয়টা আমরা ক্লিয়ার, এই বিষয়টা আমরা ক্লিয়ার। একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে কি 2 এবং সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে কি 2। তাহলে এটা নিয়ে আর আমাদের কারো কোনো প্রবলেম নাই আশা করি। আমরা এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার, তাই না? এই বিষয়টা আমরা পুরোপুরি ক্লিয়ার। এই বিষয়ে কারো কোনো ঝামেলা আছে? আশা করি ঝামেলা নাই। এই বিষয়ে কারো কোনো ঝামেলা থাকার কথা না। এখন আপনাদের যদি কারো কোনো ঝামেলা থাকে তাহলে হচ্ছে অবশ্যই জানাবেন। হ্যাঁ, কারো যদি কোনো ঝামেলা থাকে তাহলে অবশ্যই জানাবেন। আচ্ছা, আমরা এইটুকু তাহলে ক্লিয়ার। এখন হচ্ছে আমাদের প্রশ্ন যেগুলো আসবে, এইখান থেকে প্রশ্ন আসবে, সেটা হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গা থেকে প্রশ্ন আসবে। একটু মার্ক করে ফেলুন, নোট করে ফেলুন। আচ্ছা, এখন আসি আমরা কিছু জিনিস মুখস্থ করতে হবে আমাদের। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, এটা মুখস্থ করতে হবে, কিছু করার নাই। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি এবং 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে তাদের যোগফল, যোগফল কত? সবাইরে যদি যোগ করি এই যোগফল কত হবে? এই যোগফল হবে 1060। এটাও মুখস্থ করতে হবে। দেখছেন, আমাদের ম্যাথ মুখস্থ করে যাইতে হবে পরীক্ষার হলে, আদার্স তো সম্ভব না। এটা তো টেকনিক নাই যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল আমি পরীক্ষার হলে বৈশা বৈশা নির্ণয় করব, সেটা সম্ভব না। 1060 এটা আপনাকে মুখস্থ করতে হবে। আচ্ছা, তারপরে 100 থেকে 101 থেকে 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা? 200 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 21টি, 21টি, 21টি। এটার আর যোগফলটা মুখস্থ করার দরকার পড়বে না। যাই হোক, আমরা এই বিষয়গুলো আমাদের গুরুত্বপূর্ণ। এখন হচ্ছে আমাদের এই মৌলিক সংখ্যাগুলা মনে রাখা লাগবে যে কোনটা কোনটা মৌলিক সংখ্যা। আমি যদি একটু লিখে দিই আপনি মুখস্থ করে ফেলবেন যে 2 3 5 2 3 5 7, এইখানে হচ্ছে 4টি। এই দেখুন 1 থেকে 10-এর ভিতরে কয়টা? 4টি। এভাবে মুখস্থ করে ফেলতে হবে। তারপরে হচ্ছে 11 13, এটা হচ্ছে আপনি বের করবেন। আমি হচ্ছে একটু দেখাই দেই। তারপর হচ্ছে 17 19, আচ্ছা আমি আর দেখাইতে চাচ্ছি না। আপনি এইভাবে 1 থেকে 300 পর্যন্ত মৌলিক সংখ্যা বের করবেন। 1 থেকে 300 পর্যন্ত, আরো বেশিও লাগতে পারে, বাট এই 1 থেকে 300 পর্যন্ত আপাতত শিখেন। এটা হচ্ছে আপনার এইচডব্লিউ। এই যে একটা হোমওয়ার্ক পেয়ে গেলেন। 1 থেকে 300 পর্যন্ত মৌলিক সংখ্যা কি করবেন? খাতায় লিখে আপনি গ্রুপে পোস্ট করবেন। ক্লাসগুলো একটু সিরিয়াসলি করার চেষ্টা করবেন, কেউ মাঝখান থেকে চলে যাবেন না। হ্যাঁ, কেউ মাঝখান থেকে চলে যাবেন না। আপনি হচ্ছে ক্লাসটা একদম শেষ পর্যন্ত করার চেষ্টা করবেন। দেখুন, আপনার কাছে বোরিং লাগতেই পারে, কিন্তু পড়াশোনা বোরিং লাগলেও চলে যাওয়া যাবে না, মাঝখান থেকে চলে যাওয়া যাবে না। এটা হচ্ছে আমরা ক্লাস যতই যাব ততই গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়তে থাকবো। এইটুকু তাহলে আমরা ক্লিয়ার, এইটুকু আমরা ক্লিয়ার, আমার মনে হয় এইটুকু ক্লিয়ার। তাহলে আমরা এই জায়গা পর্যন্ত আমরা শিখবো। আচ্ছা, এখন আমাদের ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট যে টপিক, ইম্পর্টেন্ট একটা টপিক আমরা পড়বো। ক্লাসের একদম টপ ইম্পর্টেন্ট একটা টপিক বলা যেতে পারে। এটা দেখবেন প্রায় সময় পরীক্ষায় আসে। আপনি খেয়াল করছেন কিনা আমি সেটাই একটু ভেঙে ভেঙে পড়ানোর চেষ্টা করব। দেখুন, খুবই খুবই টপিক, বাজক সংখ্যা নির্ণয়। বাজক সংখ্যা নির্ণয়, অনেক সময় এই প্রশ্নটা আমি দেখেছি অনেক জায়গায়। আমাকে অনেকেই অনেক সময় ইনবক্সে এই প্রশ্নটা দিয়ে বলতো যে স্যার এটার কোনো শর্টকাট নাই, এটা কিভাবে করব, এটার একদম বেসিক তো বুঝতেছি না, এটা কিভাবে করব। তো এরকম অনেক সময়ই আমরা হচ্ছে একটা প্রশ্ন পাই। এই জিনিসটা হচ্ছে আমরা কিভাবে বের করব। দেখুন, এটা কিন্তু খুবই জটিল প্রশ্ন এবং খুবই কঠিন প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখুন। এটা পরীক্ষায় দেখবেন এটা থেকে একটা কমন পাওয়ার চান্স রয়েছে, যে বাজক সংখ্যা নির্ণয়। বাজক সংখ্যা নির্ণয় আমরা প্রথমে বেসিকটা দেখি, তারপরে হচ্ছে আমরা শর্টকাটটা দেখব। বাজক সংখ্যা নির্ণয়, এই প্রশ্নটা প্রায় সময়ই দেখা যায়। ধরুন 12 এর বাজক সংখ্যা কত হতে পারে? এই যে 12 এর বাজক সংখ্যা আমরা কিভাবে বের করব? প্রথমে এইভাবে বের করা উচিত যে 1 ইন্টু 12, এই যে 1 ইন্টু 12, 12 কে 12, তারপরে 2 ইন্টু 6, 6 দুগুণে 12,
এরপরে 3 ইন্টু 4 এই যে 12, যখন এই দিকে এসে পড়লাম তাহলে আর দরকার নাই। তাহলে 12 এর বাজক সংখ্যা কতটি? 12 এর বাজক সংখ্যা হচ্ছে এই যে 1, তারপরে এই যে 2, তারপরে এই যে 3 4 3 4 আর এই যে 6, এই যে 12। এই যে যেই উৎপাদক গুলো পাইলাম এগুলাই হচ্ছে বাজক সংখ্যা। এই যে উৎপাদক, এদেরকে বলা হয় কি? উৎপাদক। তাহলে এরাই হচ্ছে বাজক সংখ্যা। তাহলে এই বাজক সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে আমরা 12 এর বাজক সংখ্যা কয়টি? 12 এর বাজক সংখ্যা হচ্ছে 6টি। এবং এদের যোগফল কত? এদের যোগফলে আসলে কোনো শর্টকাট কাজে দিবে না, আপনাকে বাজক সংখ্যা বের করতেই হবে। 2 3 তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 12। এদের যোগ করলে যা আসবে সেটাই হবে কি? এদের বাজক সংখ্যা। এখন প্রশ্ন তো আসবে পরীক্ষায় হিউজ বড় বড়, যেমন আপনি প্রশ্ন পাবেন কেমন? এই যে 5320 বা হচ্ছে 7250 এরকম পাবেন। এখন দেখেন এদের বাজক সংখ্যা কিভাবে নির্ণয় করব? এত বড় জিনিস রে এরকম গুণ করে করে কি আমরা লিখতে পারবো? এরকম লিখতে পারবো? এরকম আমরা লিখতে পারবো না। তাহলে এখন এদের ক্ষেত্রে আমরা বাজক সংখ্যা কিভাবে করব? এদের ক্ষেত্রেও আমি দুইটা নিয়ম দেখাবো। একটা হচ্ছে বেসিক, এই যে এরকম আমরা যেটা বেসিক বের করতেছিলাম ঠিক এরকম ভাবে আমরা একটা বেসিকে চলে যাব, বেসিকেও আমরা বের করব, এরপর আমরা শর্টকাটটা দেখার চেষ্টা করব। শর্টকাট মূলত বেসিক থেকেই এসেছে, বেসিকটাকেই গুছিয়ে লেখলেই কি হয়ে যাবে? শর্টকাট হয়ে যাবে। আচ্ছা, আমরা ধরুন এই যে 5320, এটা একটা কমন প্রশ্ন, প্রায় সময়ই আসে, এর বাজক সংখ্যা নির্ণয় করব। তাহলে কোশ্চেনটা কি? 5320 এর বাজক সংখ্যা নির্ণয় করুন। এর বাজক সংখ্যা নির্ণয় করুন। এই যে 5320 এর বাজক সংখ্যা নির্ণয় করুন, এরকম একটা প্রশ্ন যদি আসে, তাহলে এই প্রশ্নটার আমরা আনসার কিভাবে করব? এই প্রশ্নটার আনসার আমরা কিভাবে করব? প্রথমত হচ্ছে এই 5320 এটাকে একটু এইভাবে ভাঙার চেষ্টা করব। এভাবে ভাঙান, 2 দিয়ে যাবে কিনা? এই যে 2 দিয়ে যাবে, এই যে লাস্টে শূন্য আছে যেহেতু, তার মানে 2 দিয়ে যাবে। 2 দিয়ে গেলে কত হবে? 2 দিয়ে যদি আমি করি তাহলে দেখি 2500, আর এখানে 320 মানে কি 160, তার মানে 2600। এটা বাক আপনারা সহজেই করতে পারবেন, অর্থাৎ এটা কত হবে? 2660। এখন আবার এটাকে 2 দিয়ে করি, আবার এটাকে 2 দিয়ে করি, তাহলে এটা কত হবে? 13 13 2600 আর 30, তার মানে 1330। এটাও সহজে পারবেন। এখন এটাকেও আবার 2 দিয়ে যায়, 2 দিয়ে করলাম, তাহলে কত হবে? 1300, তার মানে আবার 15, তার মানে 65 হবে, অর্থাৎ 665। আচ্ছা, এখন আর এটাকে 2 দিয়ে যাবে না, এটাকে 3 দিয়ে যাবে। 3 দিয়ে কিভাবে যাবে সেটা আমি একটু পরেই দেখাই দিব। আচ্ছা, 3 দিয়েও যাবে না তো, 6 6 12 আর 5 হচ্ছে কত? 12 আর 5 17, যাবে না, 3 দিয়ে যাবে না। তার মানে হচ্ছে 5 দিয়ে যাবে, 5 যেহেতু আছে 5 দিয়ে যাবে, তার মানে 133। আচ্ছা, এটাকে এখন আবার কত দিয়ে দেব? এটাকে 5 দিয়েও যাবে না, 3 দিয়েও যাবে না, 6 দিয়ে 7 দিয়ে যাবে। 7 যদি 3 দুগুণে 6, 6 বাদ দেই, তাহলে যাবে, 7 দিয়ে যাবে। তাহলে 7 দিয়ে কতবার যাবে? 19। এই যে আমি যে একটা জিনিস বের করে ফেলতেছি, 3 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে, আবার হচ্ছে 5 দিয়ে যাবে না, এই জিনিসটা শিখাবো এই ক্লাসের পরেই, মানে এই জিনিসটার পরেই শিখাবো। এই বাজক সংখ্যা নির্ণয়ের একটু পরেই আপনাকে ওইটা শিখাবো, যে আমি কিভাবে একটা সংখ্যা দেখে বুঝে ফেলতেছি এটাকে 7 দিয়ে ভাগ যাবে, এটাকে 5 দিয়ে ভাগ যাবে, এটাকে 3 দিয়ে ভাগ যাবে, সেটা আমি আপনাকে দেখাবো। এখন 19 কে আর কিছু দিয়ে যাবে না, তাহলে এটা একটা মৌলিক সংখ্যা পেয়ে গেছি। এখন দেখুন, প্রথমে আমরা এই কাজটা করব। এই কাজটা করার পরে এমসিকিউ আসলে কিছু করার নাই, আমাকে এইটুকু করতে হবে, এইটুকু সময় দিতে হবে। এই জন্য দেখা গেছে ম্যাথের এমসিকিউ গুলা কি করতে হয়? অনেক সময় স্কিপ করতে হয়, কারণ এটা তো খুবই একটা কঠিন প্রশ্ন। এখন দেখুন, এই জায়গায় আমাদের যে বেসিক নিয়মটা, সেই বেসিক নিয়মে চলে যাই। এই জায়গায় কয়টা 3 আছে? আমরা না, কয়টা 2 আছে? এই দেখুন, 2 ইন্টু 2 লসাগু বের করি যখন, বা যেভাবে আমরা বের করি মূলত সেইভাবেই লিখতেছি, 2 ইন্টু 2 ইন্টু 2। এরপরে লিখলাম 5, এরপরে লিখলাম 7, এরপরে লিখলাম 19, এটা লিখলাম। আচ্ছা, এখন এইখানে আমাদের যে কাজটা করতে হবে, এই জিনিসগুলো আমরা লিখলাম, তাই না? এখন দেখুন, এইখানে 2 টু দি পাওয়ার কিউব লিখতে পারি, এই যে 3টা 2 যেহেতু আছে, আর এইখানে 5 একটাই, তাহলে 5 এর পাওয়ার 1, আর এইখানে হচ্ছে কি 7, 7 এর পাওয়ারও কি 1,
অর্থাৎ 19, 19-এর পাওয়ারও কি 1। এখন এই পাওয়ারগুলা নিয়ে কাজ করতে হবে, এই পাওয়ারগুলোর সাথে 1 যোগ করতে হবে, অর্থাৎ 3 আর 1 যোগ করলে যা হবে সেটা, তারপরে হচ্ছে ইনটু করতে হবে, যে 5-এর উপরে পাওয়ার কত আছে 1, তাহলে 1 + 1 এটা, তারপরে এখানে কত আছে 1, 1 + 1 এটা, তারপরে এখানে কত আছে 1, 1 + 1, এই একটা বাড়তি 1 আমাদের যোগ করে দিতে হচ্ছে। আচ্ছা, এটাই হচ্ছে মূলত বেসিক যে কাজটা, এভাবেই মূলত বের করে। এখন আমরা এদের গুণ করলে কত হবে 4 * 2 * 3 * 2 * 2। আচ্ছা, এখন এদের গুণ করলে কত হবে 4 8 32, আচ্ছা 32 হবে, তাহলে এটার 32 হয়ে যাবে। তাহলে এই 32টি, এটার আনসার কয়টি? এই ভাজক সংখ্যা নির্ণয় করুন, এটার আনসার হচ্ছে 32টি। এখন কথা হচ্ছে এত বড় অঙ্ক 1 নাম্বারের জন্য আমরা কিভাবে করব? এটা একটা ঝামেলা, তাই না? তো আমরা এইটুকু করব না, এই যে এইখানে যে হলুদ দাগ দিয়ে আমি যতটুকু দেখাচ্ছি, এইটুকু কি করব না, আমরা করব না, এইটুকু না করেই আমরা বের করে ফেলবো। কিন্তু বাট আমাকে এইটুকু করতেই হবে, এই যে উৎপাদকটা এইটুকু ঠিকই আমাকে করতে হবে, এইটুকু না করলে তো সম্ভব না, এইটুকু আমাকে কি করতে হবে, করতেই হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে এইটা থেকে আমি কিভাবে বের করব। দেখুন এইখানে কয়টা 2 আছে, এইখানে কয়টা 2 আছে, আপনার কয়টা, আমি 2 এর কথা বলতেছি না, কয়টা 2, মানে 2 আমার দেখার বিষয় না, কয়টা প্রোডাক্ট আছে, কয়টা প্রোডাক্ট 3টা, তাহলে আপনি 3 এর সাথে 1 বাড়ায় দেন 4, এই যে 4। এইখানে 5 কয়টা আছে, একটা, তাহলে 1 এর সাথে 1 বাড়ায় দেন 2। তাহলে এখানে 7 কয়টা আছে, একটা, তাহলে আরেকটা বাড়ায় দেন 2। তাহলে এইখানে 19 কয়টা আছে, একটা, তাহলে আরেক বাড়ায় দেন 2। এদের গুণ করে দেন, এদের গুণ করলে যা হবে সেটাই হবে কি রেজাল্ট, এদের গুণ করলে হবে 32, এটাই হচ্ছে কি আনসার। আর একটু ছোট যাই, তাহলে হচ্ছে আপনাদের একটু সহজ হবে, আপনারা হচ্ছে একটু বলেন এটা কত হবে। আপনাকে হচ্ছে আমি একটা দিচ্ছি, এটা আপনি বলেন যে 144-এর কত হবে, 144, আপনি বললাম কোশ্চেন বললাম 144 এর ভাজক সংখ্যা নির্ণয় করো, 144 এর ভাজক সংখ্যা নির্ণয় করুন। এটা কি হবে, 144 এর ভাজক সংখ্যা নির্ণয় করুন। আমরা প্রথম কাজ কি করব, 144 কে উৎপাদক করে ফেলবো। প্রথমে 2 দিয়ে ভাগ করি, তাহলে কত হচ্ছে 7 দুগুণে 14, এখানে 7 আর এই যে এখানে 2, তাহলে আবার যদি 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করি 35, 36 দুগুণে কত, এটা হয়ে যাচ্ছে। আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়ে যাবে, 2 দিয়ে ভাগ করলে 18 দুগুণে 36। আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 9 দুগুণে 18, 9। আবার 3 দিয়ে ভাগ করলে 3 তিরিকা 9। তাহলে আর আমার করা লাগতেছে না, 1 পর্যন্ত যাব না, 1 পর্যন্ত যাব না, এটা মাথায় রাখবেন। আমার এইখানে যদি আপনি আবার 3 দিয়ে ভাগ করেন তাহলে এই যে এইখানে 1 যে আসবে, এই 1 নেওয়া যাবে না, এই 1 বাদ, এই যে 1 যেটা আসবে 1 গণনা করা যাবে না, 1 বাদ কিন্তু মাথায় রাখতে হবে, 1 যেটা আসবে সেটা বাদ, 1 নেওয়া যাবে না। তাহলে আপনাকে নিতে হবে এই সিরিয়াল পর্যন্ত, লাস্টে যদি 1 আনেন তাহলে আপনাকে এই সিরিয়ালটা থেকে নির্ণয় করতে হবে। এই সিরিয়াল থেকে যদি আমরা এখন নির্ণয় করতে চাই তাহলে দেখি 2 কয়টা আছে, এই যে 1টা 2টা 3টা 4টা, তাহলে আমাকে দিতে হবে 5, যতগুলা থাকবে তার চেয়ে বেশি। 3 কয়টা আছে, 2টা, 3 আছে 2টা, তাহলে দিতে হবে কয়টা 3, এই যে 3 5 15, এতটি, এতটি ভাজক সংখ্যা কতটি, এতটি। এখন যদি বলে ভাজক সংখ্যাগুলোর হচ্ছে যোগফল নির্ণয় করে, এটা কিন্তু যথেষ্ট পরিমাণ কঠিন হয়ে গেল, এটা আসলে ওইভাবে বের করা যাবে না, আমাকে ভাজক সংখ্যা বের করে করে দেখে তারপরে যোগ নির্ণয় করতে হবে, ওই ধরনের প্রশ্ন আসলে স্কিপ করতে হবে। ভাজক সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো, এরকম প্রশ্ন দেখলেই আপনি ওটা বাদ, ওটা আনসার করা যাবে না, যদি আনসার করেন তাহলে ধরা খাবেন। যোগফল নির্ণয় করো, তাহলে এটা বাদ, ওটা টাচই করা যাবে না। বাট ভাজক সংখ্যা নির্ণয় করো, এটা টাচ করা যাবে, এটা একটু সময় লাগবে, 1 মিনিটের মতন চলে যাবে অলমোস্ট আমার মনে হয়। তাহলে আপনারা কিছু ভাজক সংখ্যা নির্ণয়ের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছে, এগুলা করে গ্রুপে পোস্ট করবেন। ভাজক সংখ্যা নির্ণয় আমার মনে হয় পারবেন, আমার মনে হয় পারবেন, আপনি এখন ট্রাই করলেই পারবেন আশা করি। আপনারা বুঝেছেন, না বুঝলে আমাকে একটু কমেন্টে বলেন যে আপনি এটা বুঝেননি।
আপনি হচ্ছে 7200, আচ্ছা 720 করবেন, তারপরে হচ্ছে 7320 করবেন, 6330 করবেন, 5220 করবেন। এই জিনিসগুলা করে আপনি কি করবেন, গ্রুপে পোস্ট করবেন। এটাও হচ্ছে আপনার কি SW। আচ্ছা, কেউ কি বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি এমন কেউ আছেন? আমাকে একটু বলেন তো। ক্লিয়ার? আপনি কি এই পর্যন্ত ক্লিয়ার? আপনার এই পর্যন্ত ক্লিয়ার হইছেন কিনা আমাকে বলুন। আমি তো হচ্ছে আপনাদের কমেন্ট পাচ্ছি না, কমেন্ট পাচ্ছি না। সবাই কমেন্ট করে আমাকে জানান আপনি ক্লিয়ার কিনা। আচ্ছা, আমার মনে হয় যে আপনারা এই পর্যন্ত ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, তাই না? আর যদি কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে আপনারা গ্রুপে পোস্ট করবেন, গ্রুপে পোস্ট করবেন। আমার মনে হয় যে কোনো সমস্যা হওয়ার কথা না। এখন আসি আমরা ওই যে আমরা কিভাবে বুঝে ফেলি যে 1 দিয়ে ভাগ করা যাবে কিনা, 2 দিয়ে ভাগ করা যাবে কিনা, 3 দিয়ে ভাগ করা যাবে কিনা, 7 দিয়ে ভাগ করা যাবে কিনা, অর্থাৎ বাজক বা মানে বিভাজ্য বা ভাজক সংখ্যা মানে ভাগ করা যাবে কিনা, আমরা সেটা কিভাবে বের করব। এখন সেটা হচ্ছে আপনাকে আমি দেখিয়ে দেই যে আমরা ডিভাইডার কিভাবে নির্ণয় করব, অর্থাৎ ভাগ করা যাবে কিনা, ডিভাইডার কিভাবে বের করব, বা ডিভিজর নাম্বার কিভাবে বের করব। আচ্ছা, ভাগ করা যাবে কিনা আমি এটাই টাইটেল দিই, হ্যাঁ, ভাগ করা যাবে কি না। প্রথম কথা হচ্ছে 1 দিয়ে সবাইকে ভাগ করা যায়, তাই না? তাহলে 1-এর তো আর দরকার নাই। এখন দেখি 2 দ্বারা, 2 দ্বারা এটাও আমরা সবাই বুঝি। যদি কোনো নাম্বারের শেষে 6250 মানে কোনো একটা নাম্বারের শেষে যদি এরকম কোনো সংখ্যা থাকে, 0 থাকে, 2 থাকে, তারপরে 4 থাকে, তারপরে হচ্ছে জোড় নাম্বারগুলা 6, 8, এই 5টা নাম্বার যদি থাকে তাহলে কি করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা নিঃশেষে বিভাজন করা যায়। তাহলে এই 5টা নাম্বার থাকলে নিঃশেষে বিভাজন করা যায়, এটা আমরা সবাই জানি। তাহলে এটার দিয়ে সমস্যা না। 2 নাম্বারে দেখি 3 দ্বারা ভাগ করা যাবে কিনা। 3 দ্বারা কিভাবে বুঝবো, এই যে ধরুন এই সংখ্যাটাকে, এই যে 625, এটা 3 দ্বারা বিভাজ্য কিনা আমি কিভাবে বুঝবো, এই সংখ্যাটার যোগফল নির্ণয় করব। মূলত এই সংখ্যাটার যোগফল নির্ণয় করব। এই যে 6 প্লাস 2 প্লাস 5, 6 প্লাস 2 প্লাস 5 এর যোগফল কত হয় সেটা আমরা দেখি। এই দেখুন 6 আর 2 8, 8 আর 5 13। এখন এই 13 কে কি 3 দিয়ে ভাগ করা যায়? 13 কে 3 দিয়ে ভাগ করা যায় না। 13 কে যেহেতু 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে এই সংখ্যাকেও 3 দ্বারা ভাগ করা যাবে না। বুঝতে পেরেছেন কিনা বলুন। আমরা যে কোনো সংখ্যাকে 3 দিয়ে ভাগ করতে পারবো কিনা, যেমন এই যে 27, 27 কে তো 3 দিয়ে ভাগ করতে পারি, তাই না? সেটা একটু প্রুফ করে দেখি। এই যে দেখুন 2 প্লাস 7 কত হয়, 9, 9 কে কি 3 দিয়ে ভাগ করা যায়? যায়। তাহলে এই 27 কেও কি করা যাবে, 3 দিয়ে ভাগ করা যাবে। আচ্ছা, 125 এটাকে 3 দিয়ে ভাগ করা যায় কিনা আমরা একটু দেখি। এই যে 1 প্লাস 2 প্লাস 5, তাহলে এই 3টাকে 3 মানে যোগ করি কত হয়, 3 আর 5 মানে 3 আর 5 কত, 8, 8 কে কি 3 দিয়ে ভাগ করা যায়? যায় না। তাহলে 125 কেও 3 দিয়ে ভাগ করা যাবে না। আচ্ছা, আমি যদি 720 এর কথা বলি, 720 কে 3 দিয়ে ভাগ করা যায় কিনা একটু চেক আপ করি। এই যে 7 প্লাস 2 প্লাস 0, তাহলে যোগ করলে কত হয়, 9। তাহলে 9 কে 3 দিয়ে ভাগ করা যায়? যায়। তাহলে 720 কেও কি করা যাবে, 3 দিয়ে ভাগ করা যাবে। আমরা এই জায়গাটা এখন ক্লিয়ার কিনা, 3 দিয়ে কাকে ভাগ করতে পারবো, কাকে ভাগ করতে পারবো না। ক্লিয়ার? সবাই ক্লিয়ার থাকার কথা। আমার মনে হয় কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। 2 এবং 3 এর ব্যাপারটা ক্লিয়ার, ভাগ করা যাবে কিনা। হ্যাঁ, আচ্ছা এখন আসি 4 এরটা। 4 দিয়ে ভাগ করা যাবে কিনা। এই যে 4 ধারা, 4 ধারা ভাগ করা যাবে কিনা এটা একটু দেখার চেষ্টা করি। 4 ধারা ভাগ করা যাবে কিনা। আপনি যে কোনো নাম্বারের 2 ডিজিট দেখবেন লাস্টের। যেমন আমি দেখলাম 720, এই 720 এর লাস্ট 2 ডিজিট দেখব। এই 2 ডিজিটে যদি 4 দিয়ে ভাগ করা যায় তাহলে 4 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এই যে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, 4 5 20, তাহলে 5 যেহেতু 2 ডিজিটে ভাগ করা যাবে, তার মানে এটাকে 4 দিয়ে ভাগ করা যাবে। আমি লিখলাম এটাকে 1 6 7 2। এখন দেখবো এই যে লাস্ট 2 ডিজিটকে 4 দিয়ে ভাগ করা যায় কিনা, 4 দিয়ে ভাগ করা যায় কিনা।
এই যে 72কে আমি কি করব 4 দিয়ে ভাগ করে দেখব 4 দিয়ে ভাগ করা যায় কিনা। 4 ওকে 4, তাহলে হচ্ছে কত 3 2, এই যে 4 আর 32, তাহলে ভাগ করা যাচ্ছে। তাহলে এই সংখ্যাকেও কি করা যাবে 4 দিয়ে ভাগ করা যাবে। ধরুন 725, এই যে 25 কে কি করা যাবে না 4 দিয়ে ভাগ করা যাবে না, তার মানে এটাকেও 4 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে আমরা তিনটা বিষয় ক্লিয়ার কিনা। দুইয়েরটা কি ছিল লাস্টে 0 1 0 2 0 2, বলুন দুইয়েরটা কি ছিল 0 2, তারপর হচ্ছে 4 6 8 ভাগ করা যাবে। তিনেরটা কি ছিল তিনেরটা সংখ্যাগুলা ডিজিটগুলা যোগফল, যেমন 6 + 2 + 5 এদের যোগফল, ভাগ গেলে 3 দিয়ে ভাগ যায়। চারেরটা কি চারেরটা হচ্ছে লাস্ট 2 ডিজিট, লাস্ট 2 ডিজিট ডিজিট। ক্লিয়ার? তাহলে আমরা 4 পর্যন্ত চলে গেলাম। এখন আসি আমরা 5, পাঁচেরটা। হ্যাঁ, পাঁচেরটাও সহজ, পাঁচেরটা নিয়েও মাথার ব্যথা নাই। দেখুন আমরা পাঁচেরটা 5 দিয়ে ভাগ যাবে কিনা, 5 দ্বারা ভাগ যাবে কিনা, 5 দ্বারা ভাগ যাবে কিনা। যদি লাস্টে 0 বা 5 থাকে তাহলেই 5 দ্বারা বিভাজ্য হবে। 0 বা 5 থাকলেই কি হবে, থাকলেই 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 5 দিয়েও সমস্যা নাই, 6 দ্বারা। এই যে এটা আমাকে একটু গুরুত্বপূর্ণ দিতে হবে। যদি কোনো সংখ্যাকে 2 এবং 3 দ্বারা ভাগ যায়, 2 এবং 3 দ্বারাই ভাগ যায়, দুইটা দিয়ে যাইতে হবে 2 এবং 3 দ্বারা। যদি কোনো সংখ্যাকে 2 এবং 3 দ্বারা ভাগ যায় তাহলে 6 দিয়ে যাবে। যদি কোনো সংখ্যাকে 2 এবং 3 দিয়ে ভাগ যায় তাহলে 6 দিয়ে যাবে। ধরুন আমরা একটা সংখ্যা নেই, যেমন হচ্ছে আমি নিচ্ছি হচ্ছে 76, এটাকে 6 দিয়ে ভাগ যাবে কিনা একটু চেক করি, 6 দিয়ে ভাগ যাবে কিনা। প্রথম কথা হচ্ছে এটাকে 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে, অর্থাৎ 76কে 2 দিয়ে ভাগ করা যাবে, 76কে 2 দিয়ে ভাগ করা যাবে, তাহলে এটা কোনো সমস্যা নাই। কিন্তু 3 দিয়ে ভাগ করা যায় কিনা দেখি। এই যে 7 আর 6 যোগ করলে কত হয়, 7 6, 7 6 যোগ করলে কত হয় 13 হয়। এই 13কে কি 3 দিয়ে ভাগ করা যায়, যায় না। 13কে 3 দিয়ে ভাগ করা যায় না, তাহলে যাবে না। অর্থাৎ এই 76কে 3 দিয়ে কি করা যাবে না, ভাগ করা যাবে না। তাহলে এই 76কে 6 দিয়েও ভাগ করা যাবে না, 76কে 6 দিয়ে ভাগ করা যাবে না। 2 দিয়ে গেছে, এখন যদি 3 দিয়ে যাইতো তাহলেই কি হইতো, ভাগ করা যাইতো, তাহলেই ভাগ করা যাইতো। আচ্ছা, এখন 75কে ভাগ করা যাবে কিনা 6 দিয়ে, যাবে না। কেন যাবে না, 3 দিয়ে ভাগ করা যাবে ঠিকই, 3 দিয়ে ভাগ করা যাবে ঠিকই, বাট এই 2 দিয়ে তো 75কে ভাগ করা যায় না, তাহলে যাবে না। তাহলে আমাকে দেখতে হবে 2 দিয়েও যায় 3 দিয়েও যায় এমন একটা সংখ্যা লাগবে, 2 দিয়েও যায় 3 দিয়েও যায় এমন একটি সংখ্যা আমার লাগবে। তাহলেই কি হবে, তাহলেই হচ্ছে 6 দ্বারা ভাগ যাবে। 6 হচ্ছে 2 দিয়েও যাইতে হবে 2 এবং 3, 2 এবং 3 দ্বারা যাইতে হবে, 2 এবং 3 দ্বারা ভাগ করা যাইতে হবে। তাহলে আমরা 6 এর ক্ষেত্রে পাবো 2 এবং 3 দ্বারা ভাগ করা যাইতে হবে। তাহলে সেটা আমরা যদি একটা সংখ্যা নেই, আমি যদি সংখ্যা নেই যেমন হচ্ছে 72, তাহলে দেখুন 72কে 2 দিয়ে ভাগ করা যাবে, আবার এই 7 আর 2 যোগ করলে কত হয় 9, 9কে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে কি যাবে। তাহলে এই 72কে 6 দিয়েও ভাগ করা যাবে, 72কেও 6 দিয়ে ভাগ করা যাবে। তাহলে আমরা 2এরটা শেষ, 3এরটা শেষ, তাহলে 4এরটা লাস্ট 2 ডিজিট দিয়ে করি, তাই না, লাস্ট 2 ডিজিট শেষ। তা 5এরটাও শেষ, লাস্টে কি থাকে 0 এবং 5 থাকলেই শেষ। 6এরটাও শেষ, 6এরটা কি এই 2 আর 3 দিয়ে গেলে কি যায় 6 দিয়ে যায়। এখন 7 8 9, 9 দেখতে হবে, 7 8 9, তাহলে এটা হইলেই হয়ে যাবে, 9 দেখতে হবে। আচ্ছা, 9এরটাও বলে ফেলি 3-এর মতন। 9 হচ্ছে কার মতন, 3-এর মতন, 3-এর মতন। যে সংখ্যাটাকে এই যে 72, এটাকে 9 দিয়ে ভাগ যাবে কিনা, তাহলে এই যে 7 + 2, এটাকে যদি 9 দিয়ে যায় যোগফলকে, তাহলে 9 দিয়ে ভাগ যাবে। তাহলে 3 আর 9 একই, সেম ক্যাটাগরি। 6টা একটু ব্যতিক্রম, 3-এরও হইতে হবে আবার 2-এরও হইতে হবে। এখন হইলো আমাদের 7 8, এই দুইটা দেখতে হবে, তাই না। এর ভিতরে 7 হচ্ছে সবচাইতে কঠিন, 7 হচ্ছে সবচাইতে কঠিন। 8ও একদম সহজ আছে, 8এরটাও কোনো ঝামেলা নাই, 8এরটাও কোনো ঝামেলা নাই। 8এরটা জাস্ট 3 অঙ্কের নিব, 4এরটা নিছিলাম লাস্টে 2 অঙ্ক, আর 8এরটা নিব কি
3 অঙ্ক, লাস্টের 3 অঙ্ক থাকলেই 8-এরটা হয়ে যাবে, 7-এরটা পরে। তাহলে আমি আবার একটু যাচ্ছি 8-এরটা করার জন্য, 8-9 দুইটা দেখার জন্য। হ্যাঁ, 8-9 যদি দেখি, ধরেন 8-এরটা একটু কঠিন আছে, সেটাও একটু দেখেন। 8 দ্বারা 8 দ্বারা 8 দ্বারা যেমন 7 2 5 6 8, এটাকে 8 দিয়ে ভাগ যাবে কিনা? তাহলে আমাকে লাস্ট 3 ডিজিটকে ভাগ করে দেখতে হবে। এই যে 5 6 8, এটাকে 8 দিয়ে ভাগ যায় কিনা সেটা দেখতে হবে। তাহলে আমি দেখি 8 দিয়ে, 8 8 64, তাহলে 7 8 কত? 56। এই যে 8 কে 8, 8 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 কত? 56। এই যে 56। এরপরে আমরা এই 8 নামাইলাম, তাহলে হচ্ছে কি 8 কে 8, তাহলে এই যে 8 দিয়ে ভাগ করা যাচ্ছে এই 3 ডিজিটকে। তাহলে এইটুকুরে যদি 8 দিয়ে ভাগ করা যায়, তাহলে পুরা নাম্বারটারেও কি দিয়ে যাবে? 8 দিয়ে ভাগ করা যাবে। পুরা নাম্বারটাও কি করা যাবে? 8 দিয়ে ভাগ করা যাবে। এখন দেখি 9 দ্বারা ভাগ করা যাবে কিনা। 9 দ্বারা ভাগ করা যাবে কিনা, এটা দেখুন 4 এর মতন। আবার এই যে 2 ডিজিটে যদি মানে 4 দিয়ে ভাগ করা যেত, এই যে 68 রে যদি 4 দিয়ে ভাগ করা যাইতো, তাহলেই কিন্তু মনে করেন 4 দিয়েও ভাগ যাইতো, ঠিক না? 8 এর ক্ষেত্রে 3 ডিজিট, আর 4 এর ক্ষেত্রে কি 2 ডিজিট। যেমন এই যে 68, এটারে যদি 4 দিয়ে ভাগ করি, 4 ওকে 4, তাহলে হচ্ছে এখানে 4, তাহলে এখানে 2, এই যে 4 7 28, এই যে 17 বার। তার মানে কি 4 দিয়েও ভাগ করা গেছে, তাহলে এটাকে কি দিয়েও ভাগ করা যাবে? 4 দিয়েও ভাগ করা যাবে এই সংখ্যাটাকে। এটাই সিস্টেম। আর 9 এরটা কি? যেমন ধরেন 7 2 9, এটাকে কি 9 দিয়ে ভাগ করা যাবে কিনা? তাহলে আমরা 7 + 2 + 9 দেখলাম, তাহলে যোগ করলে হচ্ছে কত? 18। 18 কে 9 দিয়ে ভাগ করা যায়, তার মানে এই সংখ্যারেও কি করা যাবে? 9 দিয়ে ভাগ করা যাবে। 9 দিয়ে ভাগ করা যাবে। এখন আমাদের একমাত্র 7 রইলো। সবাই বলে 7 এরটা আসলে মুখস্থ করে নিতে, বা 7 এরটা আসলেই ভাগ করে বের করতে, কারণ শর্টকাটটা ভালো না। আসলেই ভালো না, আমিও ডিজার্ভ করি। আমিও বলি যে আপনি 7 দ্বারা যে ভাগটা আছে, এটা হচ্ছে আপনি বের করে নিবেন, এইভাবে করবেন না। ধরুন 7 2 5, এটাকে 7 দিয়ে ভাগ করা যায় কিনা সেটা আমরা কিভাবে বের করব? এটা বের করার জন্য প্রথমের এই যে লাস্ট ডিজিটটা আছে, এটাকে ডাবল করে বাদ দিয়ে দিব। এ ডাবল করলাম 10, বাদ দিয়ে দিব। বাদ দিলে আমি কত পাচ্ছি? এখানে এই যে 62, এই 62 এর 7 দিয়ে ভাগ করা যায় কিনা? 7 7 7 49, 7 দশমিক 70, তার মানে যাবে না, এটাকে ভাগ করা যাবে না, তার মানে এটা ভাগ হইল না। এটাই মূলত নিয়ম। যেমন হচ্ছে আমরা লাস্টের ডিজিটটা ডাবল করে দিব, 7 2 3, এই যে এটাকে ডাবল করে বাদ দিয়ে দিব, মূলত এটাকে ডাবল করে বাদ দিয়ে দিব। এই যে এটা ডাবল করে বাদ দিয়ে দিব, 3 দুগুণে 6, এই যে 3 দুগুণে 6, এই যে এটা যা থাকবে তাকে ডাবল করব, ডাবল করে বিয়োগ করে দেব, 3 দুগুণে 6। তাহলে আমরা যদি 6 বাদ দিয়ে দেই 72 থেকে, তাহলে হচ্ছে কত? 64, তাই না? এই 64 কে এখন দেখব 7 দিয়ে ভাগ করা যায় কিনা। 7 দিয়ে ভাগ করা যায় কিনা, তাহলে এটা ভাগ যাচ্ছে না, তার মানে কি এটাও ভাগ হবে না। মূলত এরকম। তাহলে এটা অনেক বড় সংখ্যার ক্ষেত্রে কিভাবে করব সেটা যদি আমি একটু দেখাই, আপনি একটু মনোযোগ দেন। অনেক বড় সংখ্যার ক্ষেত্রে আসলে 7 দিয়ে ভাগ যাবে কিনা সেটা আমরা কিভাবে বের করব। ধরুন আমি এরকম একটা সংখ্যা লিখলাম, 7 2 5 3 2 1 6, এরকম একটা বড় সংখ্যা, অনেক বড় একটা সংখ্যা লিখলাম। তাহলে আমরা কি করব এটার ক্ষেত্রে? প্রথম হচ্ছে যে কাজটা করব, এই যে এটাকে ডাবল করে বাদ দিয়ে দিব। এই যে 12 করলাম, বাদ দিয়ে বিয়োগ করে দেব। এখানে নিয়ম 9 0 3 5 2 7, আবার সেম ভাবে এটাকে ডাবল করব, বাদ দিয়ে দিব। এই যে এটাকে ডাবল করলাম, এই যে এইটুকুকে ডাবল করলাম, 18 হয়েছে, তাহলে ওইটা বাদ, এটা বিয়োগ করব। এইখানে 2, এইখানে 1, আমার বিয়োগ ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এটা। তারপর আবার এই ডাবল করবে, এটাকে এটা ডাবল করে বাদ দিয়ে দিব। এইখানে ডাবল করে বাদ দিয়ে দেব, এইখানে ডাবল করে বাদ দিয়ে দিব। তারপরে হচ্ছে আবার এই যে 7 2 4 7, এটাকে এই যে 7 দুগুণে 14, এই 14 করে এই যে এটা বাদ দিয়ে দিব, এটা বাদ। তাহলে এটাকে ডাবল করে নিচে বিয়োগ করে দিব, তাহলে এটা 0, তারপরে এটা কত আসতেছে 1, আর এটা আসতেছে 7। এটাকে ডাবল করলে এটা শূন্যই হবে, বিয়োগ করলে হচ্ছে এই যে 7 1। তাহলে এটাকে ডাবল করে এটাকে এক এক মানে 7 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাই না? এটাকে যদি আমি ডাবল করি তাহলে হচ্ছে 2, তাহলে 2 হচ্ছে 5, তার মানে কি ভাগ যায় না। এটাকে কি করা যাবে না?
7 দিয়ে ভাগ যাবে না, 7 দিয়ে ভাগ যাবে না। আমি কিন্তু এটা বলে ফেললাম। কিভাবে বলে ফেললাম? এই যে নৌকা 71 যদি 7 দিয়ে ভাগ করা যাইতো, বা এই যে 5 লাস্টে যে পাইছি এই সংখ্যাটা যদি 7 দিয়ে ভাগ করা যাইতো, বা এই যে নৌকা যে কোনো একটা সংখ্যারে যদি 7 দিয়ে ভাগ করা যাইতো, তাহলে এটা 7 দিয়ে ভাগ যাইতো। তো 7 দিয়ে ভাগ যায় কিনা এটা তো একটু কঠিন, তাই না? এটা একটু কঠিন, কিন্তু আপনি বুঝছেন কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। আপনি বুঝছেন? অনেক সময় ধরে বকবক করেই যাচ্ছি, ক্লান্ত হয়ে যাচ্ছেন না তো আপনারা নাকি? আমি নিজেই তো অনেক সময় ধরে বকবক করতেছি, আপনাদের কোনো প্রশ্ন নিচ্ছি না এখনো। যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা হচ্ছে জানান। সপ্তাহে একদিনই তো গণিত ক্লাস করব, তাই না? তো একটা দিন কষ্ট করে করেন, হঠাৎ করে মাঝখান থেকে চলে যায়েন না। দেখলেন তো আজকের ক্লাসটা করে দেখলেন তো কত কিছু জানার ছিল, যেগুলো হয়তো আপনি জানতেন না আগে। জানতেন এই যে যে জিনিসগুলো আমি আপনাকে আজকের ক্লাসে দেখাইলাম, এগুলো জানতেন? এগুলাই তো পরীক্ষায় আসে, তাই না? এগুলাই কিন্তু পরীক্ষায় আসে। আপনি হয়তো এগুলা জানতেন না, কিন্তু এই জিনিসগুলাই পরীক্ষায় আসে। আপনি আজকে প্র্যাকটিস করুন, দেখুন আপনি পরবর্তী ক্লাসে এগুলা বারবার পারতেছেন, এবং পরীক্ষায় দেখবেন এগুলাই আসতেছে। মূল জিনিসটা আমাদের শেষ। মূলত আমাদের বাস্তব সংখ্যায় এখন শুধু বর্গমূলটা জানতে হবে, বর্গমূল কিভাবে করে, বুঝছেন? বর্গমূলটা যদি আপনি জানেন, তাহলে আমি বলবো বাস্তব সংখ্যার মোটামুটি আপনি অনেক কিছু শেষ করে ফেলেছেন। যেমন একটা বাচ্চা অঙ্ক আছে, ক্লাস 4 এর একটা অঙ্ক আছে, এটা তো আপনারা সবাই পারবেন, তাই না? আমি সেটাও দেখাই। বাস্তব সংখ্যার আমরা যে জিনিসগুলা শিখলাম আজকে, সেটা যদি আমি একটু সামারি করি, আমি আগে একটু সামারি করে নেই। আমরা আসলে কি শিখলাম? যে একটা মূলদ সংখ্যা কিনা সেটা শিখছি, মানে অমূলদ কিনা বা মূলদ কিনা। হ্যাঁ, যেমন √2 কি মূলদ সংখ্যা কিনা? √2 মূলদ সংখ্যা না, অমূলদ সংখ্যা। √3 অমূলদ সংখ্যা। তাহলে এইটা আমরা দেখছি। তারপরে আমরা দেখলাম কি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা নিয়ে অনেক পড়াশোনার বাকি আছে এখনো। HW দিয়ে দিয়েছি, যেটা মুখস্থ করতে হবে। এরপরে আমরা দেখলাম কি পুনঃপুনিক দেখেছি, তাই না? পুনঃপুনিক দেখে ফেলেছি। এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, পুনঃপুনিক আসবে অনেক সময়। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা কি দেখলাম? এই যে বাজক সংখ্যা নির্ণয়, মানে উৎপাদক। হ্যাঁ, এই যে উৎপাদক, যেটা কতগুলা উৎপাদক পাওয়া যায়, এটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। 5 স্টার দিয়ে রাখুন, এটা আমরা পড়ে ফেলেছি। এরপরে আমরা কি পড়লাম? ওই যে বাজক, মানে কত কত দিয়ে ভাগ করা যাবে, ভাগ করা যায় কিনা, ভাগ করা যায় কি না। তাহলে আমাদের বাকি আছে কি? বাকি আছে জাস্ট বর্গমূল। এটাই বাকি আছে, এটা ছাড়া আর কিছু বাকি নাই। হ্যাঁ, এটা ছাড়া আর কিছু বাকি নাই। আমি আরেকটা জটিল প্রশ্ন একটু আলাপ করি এই জায়গা থেকে। হ্যাঁ, এটা অনেক সময় হয়ে যেতে পারে, আমরা একটু জটিল প্রশ্নটা আলাপ করি। আপনাদের ধৈর্য আছে তো নাকি? ধৈর্য রাখতে হবে, না থাকলেও রাখতে হবে, কারণ আমার কাজই হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া। মানে আমার কাজই হচ্ছে একটু পেছানো, বুঝছেন? ম্যাথ ক্লাসগুলোতে একটু জটিল করা। দেখুন, একটু জটিল প্রশ্নে চলে যাচ্ছি। হ্যাঁ, যেমন আমি বললাম 720 এর বিজুর বাজক সংখ্যা নির্ণয় করো। বিজুর বাজক সংখ্যা নির্ণয় করো। এই যে দেখুন, একটা প্রশ্ন কিন্তু আমি ঝামেলায় ফেলাই দিলাম। বিজুর বাজক সংখ্যা নির্ণয় করো। খুবই জটিল একটা প্রশ্ন করে ফেললাম। এখন এটা কিভাবে করব? কঠিন কিন্তু প্রশ্নটা। কেন কঠিন করে ফেলেছি? এই যে বিজুর বাজক সংখ্যা নির্ণয় করতে বলছি। তাহলে আমরা প্রথমে কাজ করি, 720 কে উৎপাদক করি। 720 কে 2 দিয়ে ভাগ করলাম, 360, 350 আর 10। আবার 2 দিয়ে ভাগ করলাম, 150 সাথে কত যাবে? আরো 5 বেড়ে যাবে, তার মানে 155, তাই না? 155 কে 3 দিয়ে ভাগ করা যায় কিনা? এই যে 5 5 10 আর হাতের 1 11 কে 3 দিয়ে ভাগ করা যায় না, তার মানে 3 দিয়ে যাবে না, 4 দিয়েও যাবে না, 5 দিয়ে যাবে। এই যে 3 5 15 আর 5 কে 5, এই যে করে ফেললাম। এরপরে হচ্ছে 35 কে 3 দিয়ে যাবে কিনা? এই যে 3 আর 5 8 যেহেতু, তার মানে 3 দিয়ে যাবে না, তাহলে 5 দিয়ে দিতে হবে। এই যে 5 7 35, এইখানে 7 আছে, 7ই থাকুক। অথবা যদি আমি এখানে 7 দিয়ে আবার করি,
তাহলে এই লাস্টের 1 কিন্তু আর কাউন্ট করা যাবে না, এক বাদ। আচ্ছা, এখন এইখান থেকে আমরা যেভাবে নিতাম, কয়টা 2 আছে? এই যে দুইটা 2, হ্যাঁ, তাহলে 2 এর সংখ্যা 2টা হইলে আমরা এখানে লিখতাম 3 ইনটু কয়টা 5 আছে? 2টা 5, তাহলে লিখতাম 3। তারপরে 7 আছে কয়টা? একটা, তাহলে লিখতাম 2, মানে যত থাকবে তার চাইতে 1 বাড়াইয়া দিতাম। তাহলে হইতো কয়টা? 3 তিরিকা 9, 9 দুগুণে 18। এই 18টি হচ্ছে কি বাজক সংখ্যা। এই 18টি হচ্ছে বাজক সংখ্যা, বাট আমাকে বিজোড় বাজক সংখ্যা নির্ণয় করতে বলছে। 18টি তো হচ্ছে মোট বাজক সংখ্যা, এটা তো মোট বাজক সংখ্যা হচ্ছে 18টি, মোট উৎপাদক হচ্ছে 18টি, বাট আমাকে বিজোড় গুলা বের করতে বলছে। বিজোড় গুলা আমি কিভাবে পাবো? এই যে দেখুন, এইখানে 2 হচ্ছে জোড় নাম্বার আর বিজোড় হচ্ছে এত নাম্বার। তাহলে আমি যদি বিজোড় গুলা বের করতে চাই, তাহলে আমি কি করব? যে আমি এই যে এই কাজটা করব, এই যে বিজোড়ের গুলা নিয়ে কাজ করব। কয়টা 5 আছে? 5 তো বিজোড় সংখ্যা, তাহলে 5 আছে কয়টা? 5 আছে হচ্ছে 2, তাহলে সেটা 5 2 থাকলে হয়ে যাবে কত? 3। আচ্ছা, গুণ করব। 7 আছে কয়টা? একটা, তাহলে 7 হয়ে যাবে, এই যে 7 হয়ে যাবে 2। তাহলে আমরা এখানে কত পাচ্ছি? এইখানে পাচ্ছি 6, এই যে এখানে পাচ্ছি 6টি। তাহলে এই যে 6টি হচ্ছে মূলত কি বিজোড়, এই যে 6টি হচ্ছে মূলত বিজোড়। আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি কিনা? তাহলে আমাদের বিজোড় গুলা যদি আসে, তাহলে আমরা বিজোড় গুলা কিভাবে নির্ণয় করব? এই যে এইভাবে, এই 6টি হচ্ছে মূলত কি বিজোড়। এই বিজোড় বাজক সংখ্যা নির্ণয় করতে বলতে পারে অনেক সময়। তাহলে বিজোড় বাজক সংখ্যা আমরা এইভাবে নির্ণয় করে ফেলবো। এটা হচ্ছে আসলে একটু যাচাই করে দেখা দরকার, যে আমি তো কোন একটা বই থেকে পড়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আসলে মিলে কিনা আমি কখনো যাচাই করে দেখি নাই। বাট আপনারা এটা একটু যাচাই করে দেখবেন, আসলে কি 6টা বিজোড় বাজক সংখ্যা হবে নাকি একটু অন্যভাবে নির্ণয় করতে হবে। আচ্ছা, যাই হোক, এটা কিন্তু আমি আসলে যাচাই করে দেখি নাই, জাস্ট এটা আসলে একটা মোটামুটি আমি একটা জায়গায় পড়েছিলাম, ঠিক ওইটা থেকে আপনাকে এই তথ্যটা দিলাম। এই ধরনের প্রশ্ন কিন্তু সামনে কঠিন করলে এরকম প্রশ্ন দিয়ে দিতে পারে, বাট এরকম প্রশ্ন এখন পর্যন্ত আসে নাই। সবসময় বলে এত এর বাজক সংখ্যা কয়টি, এত এর বাজক সংখ্যা কয়টি, এই যে এতটি, এই যে 18টি, এটাই আনসার আসে, এটাই আসে পরীক্ষায়। আমার মনে হয় যে আপনারা এটা পারবেন। হ্যাঁ, এটা নিয়ে কোনো ঝামেলা হওয়ার কথা না, বাট বিজোড় বাজক সংখ্যা ওইভাবে নির্ণয় করা যায় আর কি। মূলত এটা নিয়ে আমি কনফিউজড আছি, এটা নিয়ে আমি আসলে শিওর না, কারণ আমি নিজে কখনো এটা যাচাই করে দেখি নাই যে আসলে এতগুলা বাজক সংখ্যা পাওয়া যায় কিনা। বাট আমার মনে হয়েছে যে এরকম হইলে হয়ে যেতে পারে, এরকম অনেক ক্ষেত্রে আপনি করে ফেলতে পারেন বিজোড় বাজক সংখ্যা। আচ্ছা, তা আমার মনে হয় যে আমাদের এই ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন যদি আমরা বর্গমূলটা বুঝতে পারি, তাহলেই হচ্ছে কি আমাদের এই ক্লাসটা শেষ হয়ে যাবে। তো বর্গমূলটা আমরা একটু দেখি, বর্গমূলটা দিয়েই আমাদের ক্লাসটা শেষ করে দেব এবং আমাদের হচ্ছে এটা শেষ হয়ে যাবে। ও আচ্ছা, আমি আরেকটা বাচ্চা প্রশ্নের কথা বলেছিলাম, ওইটা একটু দেখাই দিই। মাঝে মাঝে তো অনেক কিছুই ভুলে যাই যে আপনাদের কি দেখাবো না কি দেখাবো না। দেখুন, একটা বাচ্চা প্রশ্ন হচ্ছে এরকম, যেমন 3, 0, 5, 2 দ্বারা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল নির্ণয় করো বা পার্থক্য নির্ণয় করো। বৃহত্তম ও ক্ষুদ্রতম, বৃহত্তম বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা, এই সংখ্যাগুলা থেকে বৃহত্তম এবং ক্ষুদ্রতম, আবার বলেও দিতে পারে 3 ডিজিট। তাহলে বৃহত্তম 3 ডিজিট হলে কি হবে দেখি তো। বৃহত্তম 3 ডিজিট, সবচেয়ে বড়টা নিতে হবে 5, তারপর হচ্ছে সবচেয়ে বড় বৃহত্তম নিতে হবে 3, তারপরে 2, এই যে 3 ডিজিট। আর ক্ষুদ্রতম 3 ডিজিট, ক্ষুদ্রতম কি নিবেন এরকম 0, 2, 3, তাহলে হবে না। 0 সামনে বসলে কোনো দাম থাকে না, 0 হবে না। তাহলে আপনাকে নিতে হবে কি, এই যে 2 নিতে হবে, এখানে 2 এর পরে 0 দিতে হবে। আপনি যদি এরকম চিন্তা করেন 2 নিবেন, 3 নিবেন, 5 নিবেন, তাহলেও হবে না, এটা বৃহত্তম, এটা ক্ষুদ্রতম হইল না। 2, 0, 3, 0টাকে আবার সামনেও দেওয়া যাইতেছে না, 0, 2, 3ও দেওয়া যাবে না, কারণ 3 ডিজিট থাকবে না। তো 2, 0, 3 দিতে হবে। এটাই হচ্ছে বিয়োগ করলে যা আসবে সেটাই হবে কি রেজাল্ট। আমার মনে হয় এটা নিয়ে কোনো ঝামেলা নাই। এখন আসি আমাদের সেই বর্গমূল, এবং বর্গমূলটাই আমাদের শেষ। আপনাকে বলতে পারে বাগান মানে হচ্ছে সাজানো যাবে কিনা বর্গাকারে, হ্যাঁ, তাহলে এরকম ক্ষেত্রে আপনি কি করে আনসার দিবেন, বর্গমূল করবেন। আমি জাস্ট বর্গমূলটা দেখাই দিচ্ছি, পরে আপনি প্রবলেম সলভ করলেই পেয়ে যাবেন।
বর্গমূল। বর্গমূল যেহেতু আমাদের ক্যালকুলেটর নিতে দিবে না, খাতায় করতে হবে, তাহলে আমরা বর্গমূল খাতায় কিভাবে করব সেটা যদি আমি একটু দেখাই। ধরুন আমি একটা সংখ্যা নিচ্ছি, যে কোনো সংখ্যা নিলাম 478080। এটাকে আমরা বর্গমূল করতে চাচ্ছি। আমরা কিভাবে করব বর্গমূলটা? এটাকে আমরা বর্গমূল কিভাবে করব? প্রথম কথা হচ্ছে আপনি দুই ঘর করে জোড়া বানাইতে হবে। তাহলে দেখুন, এদেরকে জোড়া বানাইলাম, এই যে এক জোড়া, এদেরকে বানাইলাম কি এক জোড়া, এদের এখানে তো নাই, তাহলে লাস্টে একটা আছে, একটাই। এরপর আমি এইদিকে টান দিব, টান দিয়ে আমি যে কাজটা করব, প্রথমে এই যে 4, এই 4 আসলে 4কে কত এর বর্গ করলে এর কাছাকাছি যাবে, এই 4কে কত এর বর্গ করলে কাছাকাছি যাবে। যেমন 2 এর বর্গ করলে কি হচ্ছে, 4 4ই হয়ে যাচ্ছে। আমার কথা হচ্ছে 4 এর কাছাকাছি যাইতে হবে। যদি এটা 5 থাকতো তাহলে আমি কি করতাম, 2 এর বর্গ করলে 4 হয়। যদি আমার এই সংখ্যাটা 9 হইতো তাহলে আমি কি করতাম, যে 2 এর বর্গ করলে বা 3 এর বর্গ করলে 9 হয়, এই 3 নিতে হইতো। মানে সব সময় কাছাকাছি যে সংখ্যাটা হবে আমরা সেটা নিব। তাহলে 2 এর বর্গ করলে কি হবে, 4 হবে। এই জন্য এই যে এই জায়গায় 2 দিব, 2 দিয়ে 2 এর বর্গটা এখানে লিখবো, এই যে 4। 2 এর বর্গ, এই যে 2 এর বর্গ করলে কত হবে, 4। এই 4টাই কিন্তু এখানে লিখছি। পরে বিয়োগ করলে এটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা 0। এরপরে আমরা নিচের এক জোড়া নামাই দিব, এক জোড়া, এই যে এক জোড়া নামাই দিলে কত হয়েছে, 70 হয়ে গেল। এই যে এক জোড়া নামাই দিলাম। আচ্ছা, এই 0 তো সামনে লেখা লাগে না, তারপরে লিখলাম। এখন যে কাজটা করতে হবে, আমাকে এই যে এইখানে একটা টান দিতে হবে। এখানে টান দেওয়ার পরে এই যে যে রেজাল্টটা পাইছি, এই রেজাল্টটাকে কি করতে হবে, ডাবল করে এখানে বসাইতে হবে। একটু জায়গা খালি রাখবে এদিকে, এই ডাবল করে বসাইতে হবে। এই যে রেজাল্টটাকে, এই যে রেজাল্টকে কি করছি, ডাবল করে বলছি। এই 2 এর ডাবল করে কি করছি, এখানে বসাইছি। বসানোর পরে এখন এইখানে আসলে একটু হিসাব করতে হবে। এইখানে কত দিলে, যেমন যদি আমি 1 দেই আর 1 দিয়ে গুণ করি, এই যে যা দিব তাই দিয়ে গুণ করব, সেটা 41 হচ্ছে। এই 41 কি 70 এর চাইতে কম কিনা? হ্যাঁ, কমই আছে। আবার দেখি 2 দিয়ে কইরা দেখি, এই যে 42, মানে n এইখানে 2 দিতে চাচ্ছি, তাহলে আবার 2 দিয়ে গুণ করতে হবে। 2 দুগুণে 4 আর হচ্ছে 4 দুগুণে 8, তাহলে 84 হয়ে যায়। আমার আছে 70, তাহলে আমাকে কি করতে হবে, একই দিতে হবে। এই যে এইখানে 1 দিলাম, আবার এই যে এইখানেও 1 দিলাম, তাহলে এদেরকে গুণ করলে কত হয়, 41। এই যে 41ই দিলাম। এরপরে হচ্ছে এই লাইনটাতে একটু বেশি বড় দিয়ে ফেলেছি, এই যেটা। তারপরে হচ্ছে আমাকে কি করতে হবে, এদের বিয়োগ করতে হবে। আবার বিয়োগ করলে কত হয়, আমি যদি এটা বিয়োগ করি 9, তারপর হচ্ছে 2। এরপরে আমি আবার এই যে আরেক জোড়া নামাবো, এই যে 80। এখন হচ্ছে আমাকে দেখতে হবে এই যে এটার ডাবল করতে হবে। এই যে এখন যে রেজাল্ট আছে এটার ডাবল করতে হবে। 41 এর ডাবল কত হয়, এই যে 42। এখন আবার আমাকে দেখতে হবে এই 42 কে কত দিয়ে গুণ দিলে এর চাইতে কম হয়। 42 কে যদি আমি 6 দিয়ে গুণ দিই তাহলে কত হবে, 6 দিয়ে গুণ দিলে হচ্ছে 6, তারপরে হচ্ছে 5, আমি একবারই করে ফেলতেছি, 25। আচ্ছা, আশা করি এটাই মনে হয় এর চাইতে কম হবে। 7 দিয়ে গুণ দিলে বেশি হয়ে যাবে। তাহলে এইখানে আমি 6 দিব, ঠিক এইখানেও 6 দিব, আর এই গুণফলটা আমি এখানে লিখে দেব, 25, তারপর হচ্ছে 5, 6। এরপরে হচ্ছে আমি বিয়োগ করে দেব, যেটা হবে সেটাই। এইখানে হচ্ছে 4, 2, তারপরে হচ্ছে 4। আচ্ছা, এইটাই হচ্ছে আমার বর্গমূল, এটাই হচ্ছে আমার কি রেজাল্ট। আপনি যদি এই বর্গমূলটা না বুঝেন, আপনাকে আমি বলবো ইউটিউব থেকে 2-1টা ভিডিও আরো দেখে নেন। আজকে আমি তো অনেক কিছুই পড়াইলাম, আর যদি বুঝে ফেলেন তাহলে তো বুঝেই ফেললেন বর্গমূলটা। তাহলে এই বর্গমূল দিয়েও অনেক সময় কি হতে পারে, প্রশ্ন হতে পারে। বর্গমূল দিয়েও অনেক সময় প্রশ্ন হতে পারে। আমরা একটা প্রশ্ন সলভ করে আমরা হচ্ছে আমাদের ক্লাসটা বাদ দিয়ে দিব। এখন আমরা একটা প্রশ্ন সলভ করে আমরা ক্লাসটা বাদ দিয়ে দিব। তো আমরা হচ্ছে একটা প্রশ্ন দিকে যাই, একটা না 2টা প্রশ্ন দেখাবো এখন আপনাদেরকে। হ্যাঁ, আমরা হচ্ছে ক্লাস 7 এর বইয়ে একটা অঙ্ক আছে, সেই অঙ্কটাই নিতে পারি। হ্যাঁ, 7 এর বইয়ে একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা নিতে পারি। দেখুন, এটা রিটেনে অনেক সময় আসে, এটা রিটেনের জন্য আর কি। এটা রিটেনের জন্য বা সিকিউ এর জন্য। সিকিউ মানেই হচ্ছে মূলত রিটেন। সিকিউ এর জন্য ক্লাস 7 এর বইয়ের একটা অঙ্ক আপনাদেরকে আমি দিচ্ছি। দেখুন, আপনাকে আমি বললাম 5, 6, 7 to 8
এইটাই ডিরেক্ট এই জিনিসটাই আছে। এতজন সৈন্য থেকে কমপক্ষে কত সৈন্য এটা কিন্তু এমসিকিউ এর জন্য না। এমসিকিউ এই ধরনের প্রশ্ন আসলে স্কিপ করতে হবে। কত সৈন্য সরিয়ে রাখলে এই যে কিছু কিছু প্রশ্ন যে বাদ দিতে হয় পরীক্ষায়, এটা হচ্ছে এটাই। সরিয়ে রাখলে বা তাদের সঙ্গে কমপক্ষে আর কত সৈন্য যোগ করলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে। এটা ক্লাস 7 এর একটা অঙ্ক। আপনি 7 এর যে আগের বইটা ছিল না, ওইটার 1 পয়েন্ট মানে অনুশীলনী 1.2 পাবেন। অনুশীলনী 1.2 অর্থাৎ সপ্তম শ্রেণী, এটাতে পাবেন। এবং এই প্রশ্নটা বিসিএস এও এসেছে বা বিভিন্ন জায়গাতেও এসেছে, মানে এই ধরনের কাছাকাছি সেম প্রশ্নটাই অনেক সময় এসেছে। তো আপনি হচ্ছে এটা এখন কিভাবে করবেন, হ্যাঁ এটাকে আমরা একটু দেখি। এটা একটু কিভাবে করবেন। প্রথম কাজ হচ্ছে এটাকে বর্গমূল বের করে ফেলতে হবে। এই ধরনের প্রশ্ন আসলেই আমাকে কি করতে হবে, বর্গমূল বের করে ফেলতে হবে। তাহলে আমি এটা বর্গমূল বের করব। এদিকে আমি করি, আপনারা তো এইদিকে নিচে নিচেই করবেন। আমি এই দিক থেকেই করি, সমস্যা নেই। এই যে 5 6 7 2 8, এটা ক্যালকুলেটর হইলে খুবই ভালো হইতো। আগে ক্যালকুলেটরে প্রেস করে দেখে নিতেন, তারপরে হচ্ছে কাজটা করতেন। এখন দেখুন আমাদের এটা হচ্ছে একটা জোড়া, এটা হচ্ছে একটা জোড়া, এটা হচ্ছে একটা। তাহলে আমি প্রথমে কত দিয়ে দিব, এখানে 2 দিয়ে দিব। 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, তাহলে কত হচ্ছে এখানে 1, আর এই যে দুইটা গড় নামবে 6 7। এখন এই দিকে আমি কি করব, এই যে 2 এর ডাবল করে দেব। এই যে 2 এর ডাবল হচ্ছে কত, 4। এখন 4 এর সাথে কত যায়, 4 এর সাথে আমাকে একটু গুণ করে দেখতে হবে। আমি কোন দিকে করব, আচ্ছা এই দিকেই করি। এই যে 4 এর সাথে আমি 3 দিয়ে গুণ করার চেষ্টা করি। 3 দিয়ে গুণ করলে কত হবে, 129 হবে। তাহলে আমি এইখানে 3 দিতে পারবো। এই যে 3, এই যে 3, এই যে 129। এরপর আমি বিয়োগ করে দেই। বিয়োগ করলে কত হবে, 8, তারপরে 3। এরপর আবার এই যে আরেক জোড়া নামিয়ে ফেলবো, এই যে 28, আরেক জোড়া আমি নামিয়ে ফেললাম। আচ্ছা, নামিয়ে ফেলার পরে এখন আমার এইখানে আসলে কত দিয়ে ভাগ যায় এটা আমাকে দেখতে হবে। আমি আবার এটাকে ডাবল করে ফেলি। এইখানে এই যে এইটা যেটা আছে 23 এর ডাবল করব 46। এখন এইখানে আমরা 46 কে আবার গুণ করে দেখতে হবে। এই 46 কে পিছনে একটা 8 লাগিয়ে যদি আমি গুণ করি, তাহলে হয়তো 7 বা 8 যাই কিছু আসুক এরকম আসবে। 8 দিয়ে গুণ করলে কত হচ্ছে, আমি একটু ক্যালকুলেটর দিয়ে করে ফেলি, আপনারা খাতায় খাতায় নিজে নিজেই করবেন। এটা হচ্ছে 3744 এরকম আসবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 3744, এইটুকু আসলো কত দিয়ে গুণ করার কারণে, 8 দিয়ে গুণ করার কারণে। তাহলে এখানে 8 হবে। তাহলে এইখানে বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, এই যে 84 পাচ্ছি। এটা আমি ক্যালকুলেটর দিয়ে করে ফেললাম। এখন কথা হচ্ছে এই যে এইটা যে আমি পাইলাম, এই যে 84, এই যে 84 যে আমি পাইলাম, এই 84ই কি বেশি। এই 84 কে কি করতে হবে, সরিয়ে রাখতে হবে। এই প্রশ্নটা পড়লে আপনি দেখুন, এই প্রশ্নটা পড়লে যে কতজনকে সরিয়ে রাখতে হবে, সরিয়ে রাখলে বর্গাকারে সাজানো যাবে। এই যে 84 জনকে সরিয়ে যদি রাখি, তাহলে বর্গাকারে সাজানো যাবে। তাহলে কি করা যাবে, এই যেরকম বর্গ আকারে সাজানো যাবে, এই যেরকম চতুর্দিকে বর্গ হয়ে যাবে। তাহলে এই 84 জনকে কি করতে হবে, সরিয়ে রাখতে হবে। এখন পরবর্তী প্রশ্নটা আবার একটু ঝামেলা করে দিয়েছে। আর কতজন যোগ করলে আবার হচ্ছে কি করা যাবে, মানে বর্গাকারে সাজানো যাবে। তাহলে এই যে এর পরের সংখ্যাটা বর্গ করতে হবে। তাহলে এই যে 2 2
239, এই যে 239 ইন্টু 239, এটা গুণ করতে হবে। 239 ইন্টু 239, এটা হচ্ছে 238 239 এর গুণ করতে হবে। তাহলে 239 এর গুণ করেন, কত হয়? 239 এর গুণ করলে আপনার যত হবে, এটা আমি একটু ক্যালকুলেটর দিয়ে করে ফেলতেছি। আপনি হচ্ছে খাতায় করে করে করতে হবে, রিটেন আসলে। এটা করলাম। এখন এটা করার পর এইটুকু আমার এইটা থেকে বিয়োগ করে দিতে হবে। এই যে এই মূল সমীকরণ থেকে বিয়োগ করে দিলাম আমরা, এই যে 5 6 7 2 8, এটা বিয়োগ করে দিলে এখন যত আসবে 393 আসবে। তাহলে আরো কতজন মানুষ যোগ করতে হবে? 393 জন মানুষ যোগ করতে হবে। আপনি বুঝতে পেরেছেন যে এইটা তো বর্গ হচ্ছিল, বাট আরো কতজন লাগবে? এর পরের সংখ্যাটা বর্গ বানাইলে এত লাগে, এতজন মানুষের দরকার পড়ে। আছে কতজন? আছে তো এই যে এতজন, এতজন। এই জন্য এটা বিয়োগ করার ফলে যত বাকি থাকে ততজন কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এটার আনসার কি? 84 জন বাদ দিতে হবে, 84 জন বাদ দিতে হবে, অথবা অথবা কতজন যোগ করতে হবে? 393 জন যোগ করতে হবে। এইটাই হচ্ছে কি রেজাল্ট। এটা আসলে রিটেনের, বুঝছেন, ক্লাস 7 এর অঙ্ক। এখন 7 এর অঙ্ক যদি আপনারা বলেন যে আমাদের মাথায় ঢুকে না, বুঝি না, তাহলে তো খুব কঠিন হয়ে গেল। এটা হচ্ছে 7 এর অঙ্ক। এই জিনিসটা আসলে বুঝতে হবে। আপনি যদি একটু দেখেন তাহলে হচ্ছে আসলে একটু রিভিশন দিতে হবে, বারবার দেখতে হবে, তাহলেই হবে। আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক দিয়ে মোটামুটি শেষ করে ফেলি। আমাদের এই ক্লাসটা। তাহলে আমাদের পুরো বাস্তব সংখ্যাটা শেষ হয়ে যাবে। আমরা যত তত যদি অঙ্ক থাকে তখন আমরা কি করব? আসলে মূলত এই ধরনের কিছু জটিল প্রশ্ন থাকতে পারে। এগুলা কিন্তু আসলে রিটেনের, বুঝছেন, এগুলা প্রিলিম না। আপনি যদি ভয় পান তাহলে চলবে না। এই প্রশ্নটা যে করাইলাম, আপনি দেখেন আগের প্রশ্নটা, এটা কি কোনোভাবে এমসিকিউ এর লেগে করা সম্ভব? ক্যালকুলেটর দিলেও তো একটা ঝামেলা লাগা যাইবে। এটা কোনোভাবে এমসিকিউ এর জন্য সম্ভব না। যদি কোনো স্যার এমসিকিউ এর জন্য প্রশ্ন করে ফেলে, ওই স্যার আসলে মূলত আপনাকে চাইছেই আপনি যেন পরীক্ষায় এই প্রশ্নটা আনসার না করেন। এই প্রশ্নটা যখনই আপনি এমসিকিউ এর জন্য আনসার করবেন, তখনই আপনার আর চাকরি হবে না, আপনার দ্বারা চাকরি হবে না, কারণ আপনি ম্যাথে পাবেন না। এই জন্যই আমি বলছিলাম ম্যাথে আমি আপনাদেরকে কত পার্সেন্ট পড়াবো? 90% পড়াবো, 10% পড়াবো না। এই 10% এর মধ্যে এই যে এটা একটা যেটা পড়াইলাম, এই 10% এর মধ্যে এটা আমার পড়ানোর কথা না, কিন্তু আমি এটা পড়াচ্ছি। কেন পড়াচ্ছি? এমনিতেই পড়াচ্ছি, যাতে করে আপনি বুঝতে পারেন যে আমরা সব অঙ্কই পারবো। মূলত এই কঠিন জিনিসগুলো আমাদের ক্লিয়ার করে ফেলতে হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা একটা প্রশ্ন সলভ করি। আচ্ছা দেখুন, এই একটা প্রশ্ন যদি আমরা একটু দেখতে চাই কেমন হয়। একটি শ্রেণীতে একটি শ্রেণীতে যতজন বালক ছিল প্রত্যেকে তত টাকা করে চাঁদা দিল। প্রত্যেকে তত টাকা করে চাঁদা দিলে 100 টাকা হয়। 100 টাকা হয়। বালকের সংখ্যা কত? বালকের সংখ্যা কত? এটা হচ্ছে আসলে প্রিলিতে আসার মতন একটা প্রশ্ন, বুঝছেন? হ্যাঁ, এটা প্রিলিতে আসার মতন একটা প্রশ্ন। আগে যেটা করেছি সেটা না, এটা দিয়েই আমাদের আজকের ক্লাসটা শেষ করে ফেলবো। আপনারা দেখুন এই প্রশ্নটা একটু সমাধান আমি কিভাবে করি, সেটা হচ্ছে আপনি একটু নজরে নেন, তাহলেই হবে। আমরা আমাদের ক্লাস এই প্রশ্নের মাধ্যমেই আজকে শেষ দিব। ওকে, আচ্ছা দেখুন, আমরা এইখানে বলতেছে একটা শ্রেণীতে মানে একটা কক্ষে যতজন বালক ছিল, আমরা জানি না কতজন বালক ছিল। যদি x জন বালক থাকে তাহলে x টাকা করে চাঁদা দিছে। x জন বালক x টাকা করে চাঁদা দিছে। তাহলে x জন বালক x টাকা করে চাঁদা দিলে চাঁদা দিলে
মোট টাকা হয়েছে কত 100 টাকা। তাহলে এক্স জন বালক এক্স টাকা করে চাঁদা দিলে তাহলে এইটা এটার সাথে গুণ করলেই তো 100 টাকা হয়ে যাবে। তাহলে শর্ত মতে এরকমই আসলে মূলত শর্তটা কি, শর্ত মতে এক্স জন বালক এক্স টাকা করে চাঁদা দেয়। তাহলে এই যে এক্স জন বালক এক্স টাকা করে চাঁদা দেয়, মানে এক্স ইন্টু এক্স, তাহলে কত টাকা হয় 100 টাকা হয়। তাহলে এখানে মূলত কি এক্স স্কোয়ার হয়ে গেল, এক্স স্কোয়ার মানে কত টাকা 100 টাকা। তাহলে এক্স কত হয়ে গেল, ওই যে বর্গমূল করতে হবে, 100 কে বর্গমূল করে দেন। 100 কে কত বর্গমূল করলে কত হয় 10 এর স্কোয়ার 100, তাহলে এই যে স্কোয়ার রুট কাটা গিয়ে 10 হয়ে যাবে, এই 10ই কি আনসার। এখন একটা প্রশ্ন থাকতে পারে যে এইখানে ভাই গুণ কেন করলাম, এখানে আমরা যোগ কেন করলাম না, এরকম একটা প্রশ্ন আপনাদের থাকতে পারে। দেখুন আমরা আসলে 2 2 2 2 এরকম যদি যোগ করি, এটা আসলে এইভাবে যোগ করা আর গুণ করা একই কথা। কিরকম, এখানে কয়টা 2 আছে, একটা দুইটা তিনটা চারটা, এই যে চারটা 2 আছে, চারটা 2 হচ্ছে কত, চারটা 2 হচ্ছে যে রেজাল্ট, এইখানে যোগ করলেও কি সেই রেজাল্ট হবে। যোগ হচ্ছে মানে গুণ হচ্ছে যুগের দ্রুততম পদ্ধতি, মানে মূলত আমরা যুগই করেছি, এখানে মূলত যুগই করেছি, কিন্তু সেই যুগটা দ্রুত করার জন্য আমরা কি করেছি, গুণ করেছি। এই জন্য এখানে যোগ না হয়ে গুণ হয়েছে। কারণ দেখুন এখানে চারটা 2 আছে, এই জন্য 4 ইন্টু 2 করে দিয়েছি, রেজাল্ট 8 চলে এসেছে। আর এখানে চারটা 2 এর যোগফল কি হয়, 8ই হয়। তাহলে মূলত এটা দ্রুত করার পদ্ধতি হচ্ছে মূলত এই জিনিসটা। তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। আপনাদের এই ক্লাসটা কেমন লেগেছে আমি জানি না, আপনারা অবশ্যই আমাকে একটা ফিডব্যাক দিবেন যে আপনার এই ক্লাসটা কেমন লেগেছে। গ্রুপে পোস্ট করবেন, গ্রুপে পোস্ট সবাই করতে পারবেন, তো সবাই গ্রুপে পোস্ট করবেন। এখন বাড়ির কাজ নেন, কালকে কি কি করবেন আপনি, আপনার হোমওয়ার্ক নিয়ে নেন। হোমওয়ার্ক গুলো আমি দিয়ে দিচ্ছি, প্রতিটা ক্লাসেই কিছু হোমওয়ার্ক থাকবে, আপনি হচ্ছে হোমওয়ার্কটা দিবেন। হ্যাঁ, আপনার এইচডব্লিউ হচ্ছে 1 থেকে 300 পর্যন্ত মৌলিক সংখ্যা। এইচডব্লিউ 1 থেকে 300 পর্যন্ত মৌলিক সংখ্যা, এটা করবেন। তারপরে হচ্ছে পুনঃপুনিক দিয়ে 4-5টা ম্যাথ করবেন, পুনঃপুনিক 3-4টা ম্যাথ করবেন, 3-4টা ম্যাথ করে দিয়ে দিলেই হবে। আপনারা করবেন যে কোনো বই ফলো করলেই হবে। এরপরে হচ্ছে আপনি করবেন ওই যে বাজক সংখ্যা নির্ণয়, এটা করবেন। 4-5টা সংখ্যা দিয়ে আপনারা নিজে নিজেই করবেন। এরপরে হচ্ছে কত কত দিয়ে ভাগ যায়, ওই ভাগ নির্ণয় করবেন, ওইটা করবেন। এরপর হচ্ছে আপনি কিছু প্রবলেম সলভ করবেন, কিছু প্রশ্ন সলভ করবেন, যেটা NTCRC তে এসেছিল, প্রাইমারিতে এসেছিল, BCS এ এসেছিল, ব্যাংকে এসেছিল। এরকম কিছু প্রশ্ন সলভ করে আপনি হচ্ছে গ্রুপে পোস্ট করবেন। 10টা প্রশ্ন সলভ করবেন মিনিমাম। আর যদি কেউ পারেন 20টা প্রশ্ন সলভ করবেন। 10 থেকে 20টা প্রশ্ন সলভ করে সবাই গ্রুপে পোস্ট করে দিবেন। গ্রুপে পোস্ট করা হচ্ছে বাধ্যতামূলক, হ্যাঁ, সবার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাস ইনশাল্লাহ পরবর্তী মঙ্গলবারে রাত 10টায় আবার হবে। এর আগে যদি কোনো শিডিউল চেঞ্জ করি তাহলে সেটা অবশ্যই গ্রুপে জানিয়ে দেব। এর মাঝখানে আপনারা এই কাজটুকু করে ফেলবেন, আর এই ক্লাসটা দরকার পড়লে আরেকবার দেখবেন। আপনি যদি এক ক্লাসে না বুঝতে পারেন তাহলে দরকার পড়লে রিপিট দেখবেন, সেভ তো থাকবেই। লিংক হচ্ছে একদম ফিচারে দিয়ে দিব, সেখান থেকে করে ফেলবেন। তাহলে আজকে এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, কারো কোনো ঝামেলা থাকলে আমাকে করতে পারেন। প্রথম ক্লাস কেউ বলতেছেন মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, একদম আসলে 1.5 ঘন্টা ক্লাস করলে একটু এরকমই হবে। আমাদের তো 1.5 ঘন্টার বেশি হয়ে গেছে, 2 ঘন্টা প্রায়। হ্যাঁ, তো আচ্ছা যাই হোক, 1.5 ঘন্টা 2 ঘন্টা ক্লাস করলে একটু এরকম হবেই, কিছু সমস্যা নাই। ক্লাস করতে থাকেন, হতাশ হওয়ার চলবে না, হতাশ হলে হবে না। ক্লাস করতে থাকেন, ইনশাল্লাহ সফলতা পাবেন। সফলতা পাবেন, ক্লাস করতে থাকেন। আমি যেহেতু ক্লাস নিচ্ছি আপনাকে বুঝিয়ে ছাড়বো, হ্যাঁ বুঝিয়ে ছাড়বো। প্রথম 2-1টা ক্লাস মাথার উপর দিয়ে গেলেও সমস্যা নাই, ইনশাল্লাহ পরবর্তীতে বুঝে যাবেন। হ্যাঁ, ইনশাল্লাহ পরবর্তীতে বুঝে যাবেন, কোনো সমস্যা নাই। ক্লাসটা দরকার পড়লে আরেকবার করেন, আরেকবার করলেই হবে। একটু অ্যাডভান্স লেভেলে চলে গিয়েছিলাম হয়তো, ওই জন্য আপনি বুঝতে পারেন নাই। কোনো সমস্যা নাই, পরবর্তীতে আশা করি এই প্রবলেমগুলো আর হবে না।
আমরা একদম বেসিক থেকেই ভেঙে ভেঙে অ্যাডভান্সের দিকেই যাব, প্রতিটা ক্লাসেই যাব, এটা নিয়ে টেনশন নাই। তাহলে আজকে এই পর্যন্তই। আহ আরো কিছু বলার আছে কি? বললে বলতে পারেন, এখন আপনাদের জন্য একটু টাইম দিচ্ছি, বলেন। আচ্ছা, কেউ তো আর কিছু বলতেছেন না, তাহলে আমি রেখে দিলাম। কারো কোনো প্রবলেম হলে পরবর্তীতে সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাস করার আমন্ত্রণ রইলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।